শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি ভালো আছি। জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের শিডিউল ক্লাসের আজকে এটা আমাদের মানে ফটোশপ টার্নিং এর ৩ নাম্বার ক্লাস আর কি। হ্যাঁ, শুরুর ক্লাসটা আমরা না ধরে, কারণ এটা ইন্ট্রোডাকশন ছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ফটোশপ দিয়ে মানে মেনলি কিভাবে আউটসোর্সিং করা যায়, বা সেই ক্ষেত্রে আমরা কি কি ধাপ অবলম্বন করব, বা কি কি স্টেপ অবলম্বন করব, বা কি কি স্টেজে আমরা কাজগুলো শিখব। তো ধন্যবাদ সকলকে। আর আমার শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না কেন? ঠিক থাকারই তো কথা। এখন শোনা যাচ্ছে? সাউন্ড অনেক কম। সাউন্ড অনেক কম? সাউন্ড তো কম থাকার প্রশ্নই আসে না। স্যার, আমরা এখানে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, প্রবলেম হচ্ছে না তো। বাইরে এখানে নেটওয়ার্কের প্রবলেম কিনা? শুনতে পাচ্ছেন? এখন কি শোনা জি যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ইয়ে, ফরিদ সাহেব, আপনার ওখানে শোনা যাচ্ছে? হ্যালো, ফরিদ সাহেব, আপনার ওখানে আপনি? তাহলে আমার হেডফোনটা চেক করে দেখে। আচ্ছা, হেডফোনটা আবার একটু ইয়ে করে দেখেন। আমাদের এখনো জয়েন করার বাকি আছে কয়জন? ২ জন বাকি আছে না? যাক, তারা মনে হয় একটু লেটে আসবে। অসুবিধা নেই, আমরা ক্লাস শুরু করে দেবো এখনই। গত ক্লাসটা কি সবাই প্র্যাকটিস করেছিলেন? জি স্যার, প্র্যাকটিস করছি। জি স্যার। আচ্ছা, তার মানে মনে হচ্ছে সবাই প্র্যাকটিস করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি এইটার উপরে প্রশ্ন নেব শেষের দিকে, হ্যাঁ? আজকে ক্লাসের যে ইয়েগুলো থাকবে, আমি এগুলো শেষের দিকে আপনাদের এই কোশ্চেনগুলো করবো আর কি, হ্যাঁ? গত ক্লাসের পরে। তো যাক, আজকে আমরা নতুন ক্লাসটা শুরু করব। তার আগে গত ক্লাসে একটা মানে একটা টুলসের ইউজ আমরা একটু স্কিপ করে গিয়েছিলাম। সামহাও ওটা মিস হয়ে গেছে। আমরা ওইটা দিয়ে আজকে শুরু করব, হ্যাঁ? আমি সবার প্রথমে স্ক্রিনটা শেয়ার করব, আর সবাই একটু কনসেন্ট্রেশন এদিকে দিবেন। সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি আমাকে? আমি আবার একটু কনফার্ম হয়ে নিচ্ছি। ফরিদ সাহেব, শোনা হ্যাঁ, যাচ্ছে? ক্লিয়ার শোনা জি যাচ্ছে। স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি। ফরিদ সাহেব, আপনার ওখানে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা জি যাচ্ছে? স্যার। ওকে, ঠিক আছে। আমরা আজকে শুরু করব, হ্যাঁ? তো আজকে শুরু করার আগে আমি একটা প্র্যাকটিক্যাল কাজ দিয়ে শুরু করি, হ্যাঁ? প্র্যাকটিক্যাল কাজটা একটু দেখাই এবং সেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা দেখাবো। এটা একটা ভালো ব্যাপার হবে। আচ্ছা, স্যার, শুরু করার আগে আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্ন মানে গত ক্লাসের ব্যাপারে? জি স্যার। আহ, গত ক্লাসের ব্যাপারে প্রশ্নগুলো আমরা শেষে নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি শেষে আলোচনা করব, অসুবিধা নেই। আমার বাসায় ইলেকট্রিসিটি নেই, আমার প্রচণ্ড গরম লাগতেছে। কিন্তু তারপর আমার ল্যাপটপ চলছে, আর হলো ইন্টারনেটও কানেকশন আছে, কারণ ওয়াইফাই ডিভাইসটা ইয়েতে চলতেছে, ইউপিএসে চলতেছে। তো যাই হোক, আমরা শুরু করি। এখানে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা লাইভ প্রজেক্ট। এই প্রজেক্টটার একটা ওয়াচ সবাই দেখতে পাচ্ছেন, তাই না? সবাই দেখতে পাচ্ছি তো আমরা, তাই না? স্ক্রিন জি স্যার। ওকে। জি তো স্যার, দেখতে পাচ্ছি। এখানে একটু খেয়াল করেন আপনারা, আমি এটা একটু জুম করে নিই। এই গতকালকে যেগুলো শিখাইলাম সেইভাবে আমি জুম করে নিলাম, স্ক্রাবে জুম করলাম। তো এখানে এই যে বোবো বার্ড, এই টেক্সটটা রিপ্লেস করতে হবে। এইটা হলো প্রজেক্ট।
এইটা হলো একটা প্রজেক্ট, হ্যাঁ। এই বোবো বার্ড এটা রিপ্লেস করতে হবে, এরকম প্রায় 150 ইমেজ আছে আর কি, হ্যাঁ। তো সেই প্রজেক্টের যে কাজটা এটা রিপ্লেস করতে হবে, তো এটা আমি করেছি, এই দেখেন এখানে দেখেন ওই টেক্সটটা কিন্তু নাই, আছে কি এখানে? এই দেখেন আমি এটা ইয়ে করেছি, দুইটা করেছি, হ্যাঁ। এই একটা আমি, এবং এই একটা, এই দুইটার মধ্যে মেইনলি ডিফারেন্স যেটা আমি একটু বলে দিই। এখানে এই যে এইটাতে, এই টেক্সটটাতে আমি কোনো স্ক্রিউ করি না। স্ক্রিউ মানে হলো একদিকে চেপে দেওয়া, মানে চাপানো। যেমন আমরা দেখি না যে একটা লম্বা একটা জিনিস হলে সেই জিনিসটা, যেমন এটা একটা অ্যাঙ্গেলে দেখাচ্ছে, অ্যাঙ্গেলে দেখাচ্ছে না এই ঘড়িটা, ধরেন কোনো একটা জিনিস আপনি অ্যাঙ্গেলে দেখবেন। আমি ব্যাপারটা কিভাবে উপস্থাপন করব, আমি উপস্থাপন করার জন্য খুব দ্রুত অল্প সময় আমরা এই করবো এটা। একটু খেয়াল করেন এই টেক্সটটা আমরা এখানে একটু দেখতেছি। এই টেক্সটটা, এই টেক্সটটা এরকম দেখাচ্ছে, তাই না? যখন এই টেক্সটটা অ্যাঙ্গেল হবে তখন এই টেক্সটটা কিরকম লাগবে দেখেন, একটু ইয়ে হয়ে যাবে, কিন্তু একটু চেপে যাবে কিন্তু, হ্যাঁ। এই হালকা একটু স্ক্রু, মানে স্ক্রুই বলে এটাকে, হ্যাঁ। একদিকে একটু চেপে যাবে। এটা হচ্ছে না, এই কারণে হচ্ছে না, কারণ এটাকে ফার্স্টে স্মার্ট অবজেক্ট করতে হবে, তারপর এটা করা যাবে। আমি করে দেখাচ্ছি খুব দ্রুত, আমি একটা কপি করে নিই। প্রথমে এটাকে মানে রাস্টার ইমেজ করব, একবারেই করে ফেলি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, এটা অফ করে দিলাম, এটা এখন আছে। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার আগে এটা মুভ টুলে থাকতে হবে, কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আমরা একটু স্কেল করি, এবার এটা হবে। আগে এটা টেক্সট ছিল তো, এই জন্য এটা হচ্ছিল না। কি হলো, কারণ কাছে যেটা দেখবো সেটার উইডথটা একটু বেশি থাকবে, দূরে যেটা যে সেটা যাবে সেটা উইডথটা একটু কমে আসবে না ন্যাচারালি? আমরা তো এরকমই মানে বাস্তবিকে এরকমই দেখি, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। যেমন ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের যেরকম লুকটা, নাকি যে একদিকে একটু চেপে যাবে, যে এই সাইডটা একটু চেপে যাবে, হ্যাঁ, এরকম লুক হবে যখন এটা আমি এইভাবে প্লেস করব, হ্যাঁ। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, আপনারা একটু দেখেন, এই প্রজেক্টটা করা হয়েছে। এটা আমরা অফ করে দিই, রিয়েল প্রজেক্ট দুইটা দেখাই। এইটা একদম পারফেক্ট, স্কুইটা ঠিক আছে, হ্যাঁ, এটা একদম পারফেক্ট। আর এটাতে প্রবলেম আছে, এটা করা হয় না, এটা জাস্ট নর্মালি টেক্সটটা এখানে প্লেস করা হয়েছে। ওকে, তো এই প্রজেক্টটা যে আমি দেখাইলাম এটার সাথে আমাদের আজকের ক্লাসের সম্পর্কটা কোথায়? আজকের ক্লাসের সম্পর্কটা হলো এখানে যে আমরা প্রথমে কি করতে হয়েছে, এই টেক্সটটাকে আমাদের এখান থেকে রিমুভ করে ফেলতে হয়েছে, তাই না? তা রিমুভ করার জন্য আমরা কি করেছি, আমরা এই ইমেজটাকে রোটেট করেছি। হ্যাঁ, রোটেট করেছি কিভাবে আপনারা একটু খেয়াল করেন। এই যে এখানে আমি গত ক্লাসটা শুরু করছি যে আমাদের প্রয়োজনে আমাদের ইমেজ রোটেট করতে হয়। তো এই যে গতকালকে দেখেছিলাম না হ্যান্ড টুল, হ্যান্ড টুলের নিচে আমরা এটা যদি চেপে ধরি তাহলে এখানে আমরা এই যে রোটেট টুল পাবো, হ্যাঁ। এটা ধরে যদি আমরা রোটেট করি তাহলে এইভাবে আমরা এটা দেখতে পাবো, হ্যাঁ। ক্লিয়ার? এখন এটা সোজা হয়েছে না? এই সোজা অবস্থায় আমরা তারপরে এটাকে রিমুভ করবো, যদি একটু রোটেট করে নিই, একটু মানে একদম পারফেক্টলি এবার হয়েছে, তাই না? একদম মানে সোজা রোটেট হয়ে গেছে। তো এখন আমরা এটা থেকে এটা রিমুভ করবো, যে এটাকে আমরা যদি আরো জুম করে নেই, এটাকে আরো জুম করে নিলাম, তারপর এটাকে আমরা আস্তে আস্তে এখান থেকে এই জিনিসটাকে মুছে ফেলবো। মুছে ফেলার জন্য আমাদের এখানে স্ট্যাম্প টুল আছে, স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা আস্তে আস্তে এটা মুছতে পারবো, হ্যাঁ। আচ্ছা,
এটা আস্তে আস্তে এইভাবে এটা মুছে যাবে। হ্যাঁ, এটা পরের কাজ, এই টুলস আমাদের পরবর্তীতে ব্যবহার আসবে। এইভাবে যখন আমরা আস্তে আস্তে এটা মুছে ফেলবো, মুছে ওইটা পরবর্তীতে যে টেক্সটটা বসানো হয়েছিল ওই টেক্সটটা আমরা এখানে বসিয়ে দেবো। এটা ছিল প্রজেক্ট। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা একটা ইমেজকে রোটেট করতে পারি, যেটা গত ক্লাসের একটা পার্ট ছিল, আমি সামহাও এটা মিস হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যদি আবার আগের পজিশনে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে কি করব, রিসেট রোটেট। হ্যাঁ, এই যে রিসেট করলে এটা রিসেট হয়ে যাবে। আমরা এটা জুমটা কমায় নিই, এই যে স্ক্রাবে জুম, ডান দিকে আমি মাউস লেফট ইউজ করে ডান দিকে নিলাম আর কি স্ক্রাবে জুম করার জন্য। হ্যাঁ, জাস্ট কিবোর্ড থেকে জেড প্রেস করে, হ্যাঁ এই যে জেড প্রেস করে আমি আগে লেফট মাউস ছেড়ে দিলাম, তারপর জেড বাটনটা ছেড়ে দিলাম। এইভাবে আমরা স্ক্রাবে জুম করতে পারি। হ্যাঁ, তো এই ছিল আমাদের গত ক্লাসের যেটা মিসিং ছিল সেটা। তো আমি আশা করছি এটা আপনারা শিখতে পারছেন। এটা আপনাদের লাগবে যখন আপনারা ড্রয়িং করতে যাবেন অথবা আপনারা পেন টুল দিয়ে কোনো কিছু কাটতে যাবেন, হ্যাঁ ক্লিপিংয়ের কাজ করবেন, তখন এটা এই রোটেটের খুব অ্যাপ্লিকেশন আছে। এখন আমি যে রোটেটের এটা দেখালাম, এটার আরেকটা ফাংশন আছে। সেই ফাংশনটা হলো আমরা এটাকে দেখেছিলাম কি যে এনি অ্যাঙ্গেলে রোটেট করাইতে পারি। হ্যাঁ, এই যে ধরলে যে কোনো অ্যাঙ্গেলে এটা কিন্তু, মানে আমি যতটুকু ঘোরাবো অতটুকুই রোটেট হচ্ছে, কোনো ফিক্সড না কিন্তু। হ্যাঁ, আবার এখানে কতটুকু রোটেট করব সেটা কিন্তু আমরা এখানে লিখেও দিতে পারি। হ্যাঁ, যে আমি ধরলাম এখানে 45 করলাম, কিবোর্ড থেকে 45 দিলে এটা অটোমেটিক 45 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। কিন্তু তারপরেও কিন্তু এটা সোজা হয়নি। হ্যাঁ, 45 ডিগ্রি সুন্দর, কারণ মানে আমার যখনই পারফেক্টলি হবে তখন আমি এই যে ফ্রি রোটেট করবো এইভাবে কোনো কিছু না ধরে। আর আমি যদি চাই যে না এটাকে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করাবো, ফিক্সড একটা অ্যাঙ্গেলে, তখন আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে দেখেন আমি কিবোর্ড থেকে শিফট চাপে দিয়েছি, এটা স্ক্রিনে দেখাচ্ছে। এই দেখেন এখন কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রিতে এটা রোটেট হচ্ছে। ক্লিয়ার? বাট বুঝতে পারছি? 25 ডিগ্রি এতে রোটেট হচ্ছে, মানে 15 ডিগ্রি মনে হয়। হ্যাঁ, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে, মানে 15 ডিগ্রি করে করে রোটেট হচ্ছে। ওকে, আমরা যদি এর আগের অবস্থা ফিরে যাই, জাস্ট রিসেট দেবো। রিসেট বাটনে প্রেস করলে আমাদের এটা রিসেট হয়ে যাবে। হ্যাঁ, আবার একটু দেখাই, শিফট চেপে ধরে আমরা এটাকে এইভাবে করব, এইভাবে এটা ঘোরাবো, তাহলে এটা 15 ডিগ্রি করে করে এটা রোটেট হতে থাকবে। আবার কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করলাম, সাথে সাথে এটা আগের পজিশনে চলে আসলো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রোটেট টুল থাকা অবস্থায়। এখন আপনাদের যদি এরকম হয় যে আমরা রোটেট টুল সিলেক্ট করলাম না, বাট আমাদের এটাকে রোটেট করতে হবে, কীভাবে করব? এনি আইডিয়া? এই টেকনিক কিন্তু আমি অলরেডি শিখিয়ে ফেলছি এবং আজকে ক্লাসে আমি এই কাজটা কিছুক্ষণ আগেও করছি। ক্লাসে মনোযোগ দিতে সিলেকশন করে তারপরে না, আমরা এখন তো মুভ টুলে সিলেকশন করা আছে, আমি তো চাইলেও এটা রোটেট করাতে পারবো না। এটা এখন এই ইমেজ রোটেট হবে, আর যেহেতু এটা ব্যাকে ইমেজ আছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের ইয়েতে চলে আসলাম। তাহলে এটা কীভাবে রোটেট করাইতে পারি? আমি এটাকে করে দিলাম, উঠাই দিলাম, হাইড করে দিলাম আগের এটা। জাস্ট আয়ের উপর ক্লিক করে এটাকে মানে শো আর হাইড করা যায়। এটা কীভাবে করব? আমি আর এখন এই মুভ টুলে, এই রোটেট টুলে যাব না। এটা রোটেট টুল তো আছে, আমি এটার বাই ডিফল্ট ওইটা করে দিই, হ্যান্ড টুলটা নিয়ে আসি, এইরকম ডিফল্ট ছিল। আমি এখন ওই রোটেট টুলে যাব না, কিন্তু আমি এটাকে রোটেট করব। কীভাবে করব? স্যার ইমেজটা যদি আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে নিই, না, তাহলে তো সেটা তখন তো ট্রান্সফর্ম হয়ে গেল, সেটা ট্রান্সফর্ম হয়ে গেল। সেখানে কিন্তু আমরা ইমেজ রোটেশন আসছে। ইমেজ রোটেশন মানে হলো আমি আবার কিছুক্ষণ পরে আমার অরিজিনাল যে অবস্থাতে ছিল সেই পজিশনে কিন্তু আমরা যেতে পারবো। ইমেজ ট্রান্সফরমেশন করলেই যে আমরা সবসময় এই কাজ করতে পারবো পারফেক্টলি সেটা না। ইমেজ ট্রান্সফরমেশন যেটা আছে সেইটার ফাংশন কিন্তু আলাদা। আমরা চাচ্ছি ফুল উইন্ডোকে রোটেট করে ফেলবো, ফুল উইন্ডো, নট দ্য সিঙ্গেল ইমেজ। হ্যাঁ, পুরো উইন্ডোটাকেই রোটেট হয়ে যাবে সাথে সাথে। কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা, জুম টুলে আমরা অ্যাক্সেস করি কীভাবে? কিবোর্ড থেকে জাস্ট জেড চাপ দিয়ে, তাই না? জেড চাপ দিলে তো জুম টুল চলে আসে। এই যে জেড চাপ দিলাম, চেপে কিন্তু ছেড়ে দিই নাই, ধরে রাখছি। তারপরে হলো আমাদের এই যে জুম করতেছি, এটা জুম হলো, আবার এটা আমরা জুম আউট করে দিচ্ছি। এখন লেফট মাউস ক্লিক ছেড়ে দিলাম, তারপর কিবোর্ড থেকে জেডও ছেড়ে দিলাম। যদিও এটা ওই আবার অটোমেটিক কিন্তু এই মুভ টুলে চলে আসছে। দেখছেন, আমি কিন্তু এটা মুভ টুলে যাইনি, অটোমেটিক এটা মুভ টুলে চলে গেছে। তার মানে ফটোশপের এটা একটা এক্সিলেন্ট ফিচার যে আমরা যদি কোনো
টুলে অ্যাক্সেস করতে চাই ইনস্ট্যান্টলি, ওই টুল সিলেকশন থাকা অবস্থায়, মানে সিলেকশন থাকা লাগবে না, ওই টুলে আমি অ্যাক্সেস করবো। জাস্ট কিবোর্ড থেকে সেই টুলের যে শর্টকাট বাটনটা থাকবে সেটা চেপে দেবো, চেপে আমরা লেফট মাউস দিয়ে অপারেশন করবো আমাদের যা করা দরকার। বুঝতে পারছি বিষয়টা? পরিষ্কার? তাহলে আমি আমরা রোটেট করবো। রোটেট কীভাবে করবো? কিবোর্ড থেকে জাস্ট আমরা কী করবো, আরটা রোটেটের জন্য শর্টকাট কি, আমরা যদি এখানে নিয়ে যাই, এখানে দেখবে যে হ্যান্ড টুলের এখানে এই যে রোটেটের জন্য আর শর্টকাট হলো আর। হ্যাঁ, তাহলে আমরা এটা মুভ টুল সিলেকশন থাকা অবস্থায়, হ্যাঁ, তাহলে আমরা কী করবো, কিবোর্ড থেকে জাস্ট আর সিলেকশন করব, আর চেপে ধরবো, চেপে ধরলে রোটেটের সিম্বলটা দেখাচ্ছে, আইকনটা দেখাচ্ছে। এখন আমরা লেফট মাউস দিয়ে এটাকে রোটেট করলাম, লেফট মাউস ক্লিক ছেড়ে দিলাম, আরও ছেড়ে দিলাম, আর বাটনও রিলিজ করে দিলাম, মানে হাত আমি বাটন চাপ ছেড়ে দিলাম আর কি, বাটন থেকে হাত উঠিয়ে নিয়ে আসছি, তাহলে কিন্তু অটোমেটিক দেন মুভ টুলে চলে আসছে, আর আমাদের এটা রিসেটও মানে এরকম হয়ে গেছে, রোটেট হয়ে গেছে, তাই না? আবার যদি আমরা অরিজিনাল ইয়েতে যেতে চাই, তাহলে আর চাপ দিয়ে ধরবো, আর চাপ দিয়ে ধরা অবস্থায় উপরে রিসেট ভিউটা দেখাবে, ওইটার ওই অপশন সহ, হ্যাঁ, এই অপশন বলতে এটা প্রপার্টিস বার সহ দেখাবে, ওখানে রিসেটে ক্লিক করব, আর সাথে সাথে আরও ছেড়ে দেবো, তাহলে কিন্তু অটোমেটিক আমরা আবার প্রিভিয়াস ইয়েতে বা পজিশনে ফিরে আসতে পারলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা যে আপনার কত ব্যবহার করতে হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, মানে কাজ করতে গেলে এটা মানে অনুধাবন করতে পারবেন যে আসলে এইটার ব্যবহারটা কত, এই রোটেট টুলের, হ্যান্ড টুলের, হ্যাঁ, জুম টুলের প্রচুর ব্যবহার, মানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনাদের এইগুলো ব্যবহার করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে এই ছিল আমাদের গত ক্লাসের যে বিষয় মিসিং বিষয়বস্তুটা ছিল সেটা গেল, এবং সাথে সাথে একটা ইম্পর্টেন্ট ফিচারও শিখে গেলেন যে আমরা ইনস্ট্যান্টলি কীভাবে কোনো একটা আমরা মানে কি বলে কোনো একটা টুলকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, আবার যদি আমরা জুমটা আবার একটু প্র্যাকটিক্যাল দেখাই, আমরা জুমে জেডে ক্লিক করলাম, জুমের সিম্বলটা আসলো, আমরা এটাকে একটু জুম করবো, অল্প একটু জুম করবো, এই যে একটু জুম করলাম, জেড ছেড়ে দিলাম, আবার আমাদের মাউস কিন্তু এই মুভেই চলে আসছে, দেখেন এটা কিন্তু মুভেই আছে, কিন্তু যখন আমি জেড চাপ দিচ্ছি তখন সিলেকশন বাটন কিন্তু আমাদের কোথায় টুল বাটন কিন্তু চলে আসতেছে আমাদের এই ইয়েতে চলে আসবে, দেখবেন এই যে আপনাদের জুম টুলে চলে আসবে, লেফট সাইডে ক্লিক খেয়াল করেন, এই জেড চাপ দিলাম, দেখেন এখন কিন্তু সিলেকশন এখানে দেখাচ্ছে, তাই না? আমি কিন্তু চাপ ছাড়ি নাই, চাপ দিয়ে ধরে রাখছি, একটু জুম করলাম, এখন জেড ছেড়ে দিলাম, আবার দেখেন অটোমেটিক আমাদের কিন্তু এটা মুভ টুলে চলে গেছে। আপনারা একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, ইনস্ট্যান্টলি আমরা যে কোনো বাটন অ্যাক্সেস করতে পারি, জাস্ট ওটা কিবোর্ড শর্টকাট চেপে ধরতে হবে, চেপে ধরে কাজ শেষ, তারপর ছেড়ে দিতে হবে। আমরা আবার রোটেট টুলে যদি একটু অ্যাক্সেস করি, আর টুলে এই করলাম, এই রোটেটের এই সিম্বলটা দেখাচ্ছে, কার্সর এখন ওই সিম্বলটা ধারণ করছে, আমরা একটু রোটেট করলাম, লেফট মাউস ক্লিক ছেড়ে দিলাম, রোটেট বাটনে ছেড়ে দিলাম, অটোমেটিক কিন্তু এটা মুভ টুলে চলে আসছে। ক্লিয়ার? আমরা যদি আবার এটাকে আগের পজিশনে নিয়ে যেতে চাই, কিবোর্ড থেকে জাস্ট আর চেপে ধরবো, তারপর আমরা উপরে যে রিসেট বাটনটা আছে এটাতে ক্লিক করবো, তারপর আমরা আর ছেড়ে দেবো, অটোমেটিক ওটা কিন্তু মুভ টুলে চলে আসতেছে। বুঝতে পারছি বিষয়টা? একটু কমপ্লেক্স, মানে প্রথম হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু আপনারা কাজ করলে এটা দ্রুত ধরতে পারবেন। হ্যাঁ, এটা ছিল বিষয়, এটা আমাদের গত ক্লাসের বিষয় ছিল। আমরা কি সবাই এটা সুন্দরভাবে বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ সকলকে। তো আমরা আজকের ক্লাসে যাব। আজকের ক্লাসে যাওয়ার আগে আমাদের আমরা আজকের ক্লাসের অবজেক্টিভটা দেখে নেব। আচ্ছা, স্ক্রিনকে দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। এখানে আমরা গত ক্লাসে শিখেছিলাম নেভিগেশনটা, তাই না? এই নেভিগেশনে পুরোটা আমরা শিখেছিলাম। আজকে আমরা দেখব ইমেজ সাইজ অ্যান্ড রেজুলেশন, এইটা, এবং ক্রপিং ইমেজেস, এই দুইটা পার্ট দেখবো। কালার মোড আমরা নেক্সট ক্লাসে দেখবো, নাহলে এটা লেকচার বড় হয়ে যাবে, ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, দুইটা ক্লাস আমরা নেব, ইমেজ সাইজ অ্যান্ড রেজুলেশন, আর সেকেন্ড হলো ক্রপিং ইমেজেস। হ্যাঁ, দুইটার মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে বা অনেকগুলো ফাংশন আছে, একটু খেয়াল করবেন, আপনারা দেখবেন। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে আমরা ইমেজ রেজুলেশন নিয়ে কথা বলবো। আর ইমেজ রেজুলেশন নিয়ে কথা বলতে গিয়ে আমি আচ্ছা, এখানে অনেকগুলো ট্যাব মানে নেওয়া তো, এই কারণে ওই ট্যাবগুলো দেখা যাচ্ছিল না, এই জন্য আমি এই যে অ্যারোতে ক্লিক করে এখানে সবগুলো লিস্ট দেখাচ্ছে।
মানে যখন আপনার এখানে ট্যাব বারে মানে যতগুলো আপনার মানে আপনার ডকুমেন্ট ওপেন করা আছে, হ্যাঁ, সেগুলো যদি না ধরে তখনই আপনি এরকম অ্যারো পাবেন। অ্যারোতে ক্লিক করলে সবগুলো লিস্ট একবারে দেখো, তখন যেটা দরকার এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। তো ইমেজের রেজুলেশন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ইমেজ সাইজ অ্যান্ড ইমেজ রেজুলেশন দুইটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তো এবং এই দুইটার কম্বিনেশনে আসলে কি হয় এই সম্পর্কে আমরা বিস্তারিত এই ক্লাসটাতে জানবো, এবং এটা পারফেক্টলি একটা ক্লাস, এবং এটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমরা ইমেজ, আপনার ইমেজের রেজুলেশন এবং যে পিক্সেল এই বিষয়গুলো আমরা পরিষ্কার ধারণা পাবো। হ্যাঁ, এবং সাথে সাথে প্রিন্টিংয়ের সাথে ইমেজ রেজুলেশন বা সাইজের সম্পর্কটা কি সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ, তো শুরু করি। হ্যাঁ, তো এখানে আমরা জানি যে এই যে ইমেজটা আমি এখানে ওপেন করে রাখছি এটা কি ডিজিটাল ইমেজ, তাই না? এটা আমাদের ডিজিটাল ইমেজ। হ্যাঁ, ডিজিটাল ইমেজ বলতে আমরা যে ওই ইমেজটাকে বুঝবো যে ইমেজটা যেই ইমেজটা আমাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে থাকবে। হ্যাঁ, যেমন মোবাইল ফোনে বা কম্পিউটারে যাই হোক না কেন ইলেকট্রনিক ডিভাইসগুলোতে এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, ওগুলোকে আমরা ডিজিটাল ইমেজ বলবো। আরেকটা ইমেজ আছে কি প্রিন্টেড ইমেজ বা রিয়েল ফিল্ড ইমেজ। হ্যাঁ, যেটা প্রিন্ট করা একটা ডকুমেন্ট থাকবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো ডিজিটাল ইমেজ যখন আমরা ডিজিটাল ইমেজ নিয়ে কথা বলবো তখনই আমরা আসলে ডিজিটাল ইমেজের মানে বোল্ডন মানে এটার যে বিল্ডিং ব্লক সেটা কি, যে আমরা যখন একটা বিল্ডিং করি তখন দেখা যায় যে সেটার বিল্ডিং ব্লক হলো কি একটা ইট, তাই না? ক্ষুদ্রতম একক ওই বিল্ডিংটা অনেকগুলো ইটের সহ বিল্ডিংটা করি। তো এই ইমেজটাও যখন ইয়ে মানে ইমেজটা যখন আমাদের ক্যামেরায় নিচ্ছে বা ক্যাপচার করতেছে তখনও কিন্তু ইমেজটা ওই ছোট ছোট ইটের মতো কিছু একটা আছে যেটার সমন্বয়ে পুরো ইমেজটা গঠিত, যেটা আপনারা সবাই জানেন, যেটাকে আমরা পিক্সেল বলি বা ডট বলি, তাই না? তো সেই জিনিসটা আমরা কিভাবে পাবো পিক্সেল বা ডট আসলে বলতে আমরা কি বুঝি আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি। দেখেন আমি কিবোর্ড থেকে জেড প্রেস করে এটাকে একটু জুম করতেছি, স্ক্রাবে জুম, জুম করলাম, এই দেখেন এখন আর কিন্তু জুম করলে ইমেজটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? ছোট 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 কতগুলো স্কোয়ার দেখা যাচ্ছে, তাই না? সবাই দেখতে পাচ্ছেন? আরো বড় করে স্কোয়ারগুলো আরো বড় হবে, দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তার মানে কি ইমেজটা কমপ্লিটলি এরকম অসংখ্য ডট, মিলিয়ন্স মিলিয়ন্স ডট নিয়ে গঠিত, তাই না? বা পিক্সেল নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা পিক্সেলেরই কিছু স্পেসিফিক কালার আছে, তাই না? দেখেন প্রত্যেকটা পিক্সেলের কিন্তু আলাদা আলাদা কালার আছে, এবং পিক্সেল যত বেশি হবে ইমেজের কোয়ালিটি তত ভালো হবে, বা ইমেজটা পারফেক্টলি আমরা তত ভালো দেখতে পাবো। ওই ইমেজটা তত বেশি ইনফরমেশন ক্যারি করবে। ইনফরমেশন বলতে যেখান থেকে যেই জায়গাটা বা যেই সাইটের ইমেজটা তোলা হচ্ছে তার ডাটা, বুঝতে পারছি? বুঝতে পারছি? যেমন আমরা দেখি না অনেক সময় যে মোবাইল ক্যামেরায় যখন আমরা প্রাকৃতিকের যে ছবিগুলো তুলি, হ্যাঁ, অনেক সময় তুলি না, যে আমার ভালো লাগলো একটা নদীর একটা ছবি তুলে রাখলাম, তো দেখা যায় ওই ছবিটাকে যদি জুম করি আমি চাচ্ছি একটা স্পেসিফিক একটা অংশ দেখবো ভালোভাবে, কিন্তু খুব ছোট একটা জিনিস দেখতে চাচ্ছি, কিন্তু সেটা আমি জুম করলে দেখতে পাচ্ছি না, এবং সেটা এরকম পিক্সেল হয়ে যাচ্ছে, মানে এরকম এরকম স্কোয়ার শেপ ধারণ করতেছে, বাট এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, সেটা যদি মেগাপিক্সেল বেশি থাকে এবং তার যে পিকচার সেন্সর সেটা যদি ভালো থাকে তাহলে দেখা যাবে সে ক্লিয়ারলি ওই একেবারে ছোট্ট ইমেজটাকেও সে সুন্দরভাবে ছোট ওই ক্ষুদ্র পোর্শনটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তার মানে ওই ছোট অংশ বা ক্লিয়ারলি আমরা দূর থেকে দেখার জন্য দূর থেকে একটা তোলা একটা ছবিতে দেখার জন্য আমাদের কি করতে হবে, 2 মেগাপিক্সেল এবং ইমেজ মানে তুলবে যে ডিভাইসটা তার যে সেন্সর, হ্যাঁ, ক্যামেরা সেন্সর সেটা খুবই ভালো হইতে হবে, তাহলে আমরা এটা পরিষ্কার এটা পাবো। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই পিক্সেল হলো মূলত কি আমাদের বিল্ডিং ব্লক কিসের, আমাদের এই ডিজিটাল ইমেজের। ওকে, তো আমি এটা আবার স্ক্যাবে জুম করতেছি, লেফটে করে এটাকে জুম আউট করে ফেলতেছি, স্পেস বার চাপ দিয়ে ধরলাম। এখন আমি এই যে স্পেস চাপ দিলে আমাদের হ্যান্ড টুলটা আসে, তখন আমরা এটাকে পজিশন মতো করে নিলাম। তো এইটাকে আমরা দেখলাম যে আসলে ডিজিটাল ইমেজটা কিসের সমন্বয়ে গঠিত বা কিভাবে এটা আসলে এত সুন্দর আমাদের একটা ইয়ে দিছে। এখন আসলে আমরা দেখব যে ইমেজটাতে আসলে এটার রেজুলেশন কিরকম এবং এটার পিক্সেল কতগুলো আছে, নাম্বার অফ পিক্সেল। হ্যাঁ, তো সেটা দেখার জন্য আমরা কোথায় যাব একটু খেয়াল করেন, আমরা মেনু বারে চলে যাব এবং সেখান থেকে ক্লিক করব ইমেজে। ইমেজে ক্লিক করে ইমেজ রিলেটেড যত ইয়ে আছে সেগুলো সব এটার মধ্যে আছে।
তো ইমেজ সাইজ এখানে আসলে আমরা বিস্তারিত দেখতে পাবো। হ্যাঁ, তো এটা দেখার আগে আমরা এটাকে একটু লেফট নিই। এই যে এটা আসা অবস্থায় আপনি ব্যাকের উইন্ডোতেও কাজ করতে পারবেন। এটা জাস্ট স্পেস চাপ দিয়ে আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিলাম। এবং সাথে সাথে আপনাকে এটারও পজিশন ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, জাস্ট এইকে কর্নারে ধরলে এটা অ্যারো চিহ্নটা আসবে একটু। এই যে, এখানে ছোট বড় যা খুশি করতে পারবেন। হ্যাঁ, একটু বড় করে নিলাম, এই সাইডে রাখি। তো এখানে যে ইমেজটার আপনার যে পিক্সেল আছে সেই পিক্সেল কত? এই পিক্সেল থাকবে কি দুই সাইডে থাকবে, এদিকে বিল্ডিং ব্লক থাকবে, আবার এই নিচের দিকেও বিল্ডিং ব্লক থাকবে। হ্যাঁ, এদিকেও থাকবে, আবার এই পাশেও থাকবে, তাই না? আমরা দেয়াল তুলতে গেলে কি করি? পাশেও কতগুলো ইট দিই, আবার নিচ থেকে উপরের দিকেও ইট উঠাই, তাই না? এরকমই তো ইমেজটাও কিন্তু এরকম, একটা লেন্থ থাকবে, একটা উইথ থাকবে। হ্যাঁ, বা একটা লেন্থ থাকবে, একটা হাইট থাকবে, যাই বলেন। তো যাই হোক, তো এটা আমরা উইথ ধরলাম আর এটা আমরা হাইট ধরলাম, চওড়া আর উচ্চতা। তো এখন এই যে বিল্ডিংগুলো তার মানে দুইটা, এই জন্যই কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন উইথ হলো কত? 2891 পিক্সেল। হ্যাঁ, আর এটার হাইট দেওয়া আছে কত? 2891, মানে হাইট আর উইথ সমান, মানে এটা একটা স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার সাইজ আর কি। তো এতগুলো পিক্সেল এবং এই দুইটা গুণ করলেই কিন্তু আমরা আসলে এটার পুরো জায়গায় কতগুলি পিক্সেল আছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাবো, তাই না? এখানে কতগুলো পিক্সেল আছে, এখানে কতগুলো পিক্সেল, সবগুলো গুণ করলে কিন্তু এখানকার নাম্বার অফ পিক্সেল, দ্যাট মিনস এরিয়া, পুরোটা পেয়ে যাচ্ছি। তো এই হলো আমাদের পিক্সেলের সংখ্যা বা ইমেজ সাইজ। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা রেজুলেশন সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, আমরা তো সাইজটা পেয়ে গেলাম, এখন আমরা রেজুলেশন। হ্যাঁ, রেজুলেশন নিয়ে কথা বলার আগে আমাদের এখানে একটা অপশন আমাদের এখানে আছে রিস্যাম্পল। হ্যাঁ, তো রিস্যাম্পলের ব্যাপারটা হলো, রিস্যাম্পল যদি আমরা অফ, মানে এটাকে রিস্যাম্পল যদি অন করে আমরা রেজুলেশনে পরিবর্তন করি, সেই ক্ষেত্রে ইমেজের মূল সাইজটা চেঞ্জ হয়ে যাবে। এটার ব্যাপারে আমি কিছুক্ষণ পরেই কথা বলছি, আমরা পুরোটাই দেখব। তো আমরা রিস্যাম্পলটা প্রথমে অফ করে দিলাম, রিস্যাম্পল অফ করে দিলাম, এইভাবে রাখলাম। হ্যাঁ, আর এটা ডাইমেনশনটা সেন্টিমিটার দেখাচ্ছে, আমি এটা ক্লিক করে ইঞ্চিতে দেখি কিরকম কি দেখায়। ইঞ্চিতে দেখাচ্ছে 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি একটা ইমেজ এইটা আছে। হ্যাঁ, এবং সেখানে রেজুলেশন দেওয়া আছে কত? 72। 72 কি পিক্সেল পার ইঞ্চ, 1 ইঞ্চিতে 72 আপনার পিক্সেল সংখ্যা আছে। সেটা আপনি এদিক থেকে এদিকে গেল 1 ইঞ্চিতে 72 পিক্সেল পাবেন, আবার এদিক থেকে এদিকে গেলেও আপনি, মানে হরাইজন্টালি আর ভার্টিক্যালি যেদিকেই যান, প্রতি ইঞ্চিতে আপনার পিক্সেল সংখ্যা কত? 72। এবং এই পিক্সেল সংখ্যাতে এই 72 পিক্সেল সংখ্যা ধরে যে ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ইমেজটার সাইজ হলো কত? 40 বাই 40 ইঞ্চি। হ্যাঁ, 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি। ওকে, তো এই অবস্থাতে রেখে আমরা যদি এটা একটা প্রিন্ট প্রিভিউ দেখি আর কি। হ্যাঁ, যে এটা প্রিন্ট করলে কীরকম আসবে, একটা রাফ আইডিয়া। হ্যাঁ, তো সেটার জন্য আমরা ভিউতে যাব, ভিউতে যে কোথায় গেল, এটা তো ভিউতেই ছিল। এই যে প্রিন্ট সাইজ। হ্যাঁ, এই যে দেখেন নিচে এটা দেওয়া আছে, তো সেটা যা আছে তাই থাক। এই যে প্রিন্ট সাইজ দেখেন কত বড়, আমার স্ক্রিনে ধরতেছে না কারণ 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি, তো বুঝতে পারছেন, এটা বিশাল দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এটাই অবস্থা দেখাচ্ছে। আমরা ব্যাকে ফিরে, আমরা ইয়েতে ফিরে যাই, ফিট টু উইন্ডো, কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরোতে ফিট টু উইন্ডোতে, আবার ইমেজ সাইজে আমরা যাই, ইমেজ সাইজ। এখন আমরা করবো কি, রিস্যাম্পলটাকে অফ করে আমরা পিক্সেল সংখ্যা বাড়াই দেব।
ধরেন এটাতে আমরা পেজের সংখ্যা 300 করলাম, না 240 করি, 240 আর হলো 300, দুইটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, প্রিন্টিং এর জন্য, রিয়েল ওয়ার্ল্ডে প্রিন্টিং এর জন্য এই দুইটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমরা এটা ওকে করলাম। বেশি মনে হয় একটু হ্যাং করছে। আচ্ছা, এখানে দেখেন এখন যদি আমরা প্রিন্ট সাইজে যাই, এখানে আসবো প্রিন্ট সাইজ। এখন দেখেন ইমেজটা ছোট হয়েছে এবং এটার সাইজটা কত ছিল দেখেন তো। আমরা একটু যাই ওখানে ইমেজ সাইজে, আমরা ইঞ্চিতে যাই তাহলে ভালো ধরতে পারবো। দেখেন 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তার মানে কি রেজুলেশন, দ্যাট মিনস পিক্সেলের সংখ্যা পার ইঞ্চিতে যখন বাড়িয়ে দিলাম তখন ইমেজের অ্যাকচুয়াল সাইজটা, যে সাইজ যেটা ছিল সেটা কিন্তু কমে আসছে প্রপোর্শনাল। এগুলো হ্যাঁ, যে রেজুলেশনে হাত দিলে আমাদের এই উইথ এবং হাইট কমে যাবে। আরেকটা জিনিস দেখেন, এখানে যখন আমি এই আমাদের কাটচটটা নিচ্ছি তখন কিন্তু হাতের আকার ধারণ করতেছে। এটা সুবিধাটা হলো, এটা যদি আপনি লেফট মাউস এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করেন তাহলে এটা কমবে, আর ডান সাইডে ই করলে এটা বাড়বে। হ্যাঁ, এই যে বাড়তেছে, কিন্তু খুব অল্প অল্প বাড়তেছে আর কি। হ্যাঁ, তো এটা হলো বিষয়। তো এখানে আমরা আরেকটু কমাই, 300 করলাম, 300 করে। হ্যাঁ, 300 করলে দেখেন ইমেজ সাইজটা কিন্তু অটোমেটিক ছোট আসতেছে। এবং এটাকে আমরা যদি একটু রিয়েল ওয়ার্ল্ডে প্রিন্ট দেখি কি অবস্থা কীরকম আসবে, আমরা ভিউ মেনুতে যাব এবং প্রিন্ট সাইজ দেখেন ইমেজটা আর একটু ছোট হয়ে আসছে, তাই না? আমরা যদি আর একটু কমাই, ইমেজ সাইজ 300 আছে, আমরা এটা 340 করে দিলাম, 340। ওকে, আমরা ভিউতে যাই, এখানে প্রিন্ট সাইজ দেখেন আরো ছোট হয়ে গেল। তার মানে কি বুঝলাম, রেজুলেশনের সাথে পিকচার সাইজের খুব একটা ইম্পর্টেন্ট বা ভালো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের রেজুলেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইটা সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত নেই তাহলে আমরা আরো ভালো বা আরো পরিষ্কারভাবে যদি বুঝতে চাই তাহলে খেয়াল করেন এখানে। জি স্যার। ওকে, তো এখানে দেখেন আমরা যে পেজে প্রিন্ট করতেছি, মানে যতটুকু প্রিন্ট করব সেই প্রিন্টের মানে একটা পেজের সাইজটা কত, 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, মানে এটুকু 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। ক্লিয়ার? ওটা বুঝতে পারছি। যখন এটা আমরা 50 পিপিআই, পিক্সেল পার ইঞ্চ, হ্যাঁ, পিক্সেল পার ইঞ্চ, 1 ইঞ্চিতে পিক্সেলের সংখ্যা আর কি। হ্যাঁ, 50 পিপিআইতে যখন প্রিন্ট করতেছি তখন সে, আমি ধরলাম এটুকু আমি দেখাই দিলাম যে এটুকু প্রিন্ট করো, তখন সে কিন্তু এইভাবে প্রিন্ট করলো। তখন কি হলো যে এই যে এই যে এটুকু প্রিন্ট করলো, সে তো এমনি যেহেতু 50 পিপিআই করে, তো সেই ক্ষেত্রে কি হলো যে আমার যে মূল যে ইমেজ ছিল সেই ইমেজ থেকে কিন্তু সে বেশি ইনফরমেশন নিতে পারে না, এবং যতটুকু নিছে সেটা কিন্তু আবার ডিস্টর্টেড। হ্যাঁ, মানে ক্লিয়ার না, যেহেতু পিক্সেল ডেন্সিটি কম তো ইমেজটা কিন্তু পরিষ্কার না। দেখেন এখানে যে জিনিসটা আরো পরিষ্কার, যে যখন আমরা 300 পিপিআইতে নিলাম জায়গা কিন্তু 1 ইঞ্চি, হ্যাঁ, মানে প্রিন্ট সাইজ বা প্রিন্টের এরিয়া। হ্যাঁ, তখন কিন্তু সে ওই ইমেজ ওটুক তো ক্লিয়ারলি উপস্থাপন করতেছে, সাথে সাথে কিন্তু আরো 4-5 থেকে সে অনেক ডাটা নিয়ে নিছে। ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাপারটা বুঝতে পারছি যে আসলে এই পিক্সেলের গুরুত্বটা কি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা এখনো জি স্যার। ক্লিয়ার হয় নাই, আরো হবে, আমি আরেকটু দেখাবো তারপর এটা পরিষ্কার ধারণা আসবে। আচ্ছা, তো এখানে দেখেন দেওয়া আছে যখন এটা, হ্যাঁ, ডট পার ইঞ্চ ডিপিআই, তো এই যে বা পিক্সেল, পিপিআই ডিপিআই এগুলো কিন্তু একই। হ্যাঁ, কেউ ডিপিআই বলে কেউ পিপিআই বলে। তো এখানে যে আপনার রেজুলেশন কত, 1 ডিপিআই। হ্যাঁ, রেজুলেশন হলো 1 ডিপিআই, আর পিক্সেল হলো কত বলা আছে, 2 পিক্সেল। হ্যাঁ, তো 2 পিক্সেল, তো এইটা রেজুলেশন হলো 1 ডিপিআই। 1 ডিপিআইতে আপনি দেখেন এই যে জায়গাটুকু, হ্যাঁ, এই যে 2টা পিক্সেল নিল, কি এদিকে 2টা নিল উপর দিকে 2টা নিল, তাহলে এই সাইজ। রেজুলেশন যখন 2 ডিপিআই তখন দেখেন ঘরের সংখ্যা বেড়ে গেছে। তা ঘরের সংখ্যা বেড়ে গেল, আমার পিক্সেল কয়টা, 2টা, ওই পিক্সেল কিন্তু আস্তে আস্তে কমে গেল, সাইজ ছোট হয়ে গেল। তার মানে দেখেন আবার আমরা যখন 4 ডিপিআই করলাম তখন কি হলো যে আমরা এখানে মানে
4 dpi রাখলাম, তখন এখানে দেখেন ওই ইমেজ 2 পিক্সেল, কারণ এদিকেও দুইটা উপর দিকেও, মানে হরাইজন্টালিও 2টা পিক্সেল, ভার্টিক্যালও 2টা পিক্সেল। যেহেতু এখানে হ্যাঁ মানে এটার ইয়েটা বেশি, পিক্সেল সংখ্যা বেশি বা আপনার এই রেজুলেশনটা বেশি, তো এই ক্ষেত্রে কিন্তু মূল ইমেজটা আরো ছোট হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছি? ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন এখানে কি 1 dp সমান 1 পিক্সেল, 1 dp সমান 2 পিক্সেল। হ্যাঁ, যখন আমরা 2টা পিক্সেল রাখতেছি, 1 dp-তে আমরা 2টা পিক্সেল রাখতেছি, 1 dp 4 পিক্সেল। হ্যাঁ, একটা ডিপিতে আমরা 4টা পিক্সেল রাখতেছি। দেখেন এই হলো মানে মূল যে ব্যাপারটা। হ্যাঁ, যে মূল কথা হলো যে আমরা রেজুলেশনটা কততে রাখতেছি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের রেজুলেশনটা, যে রেজুলেশন আমরা যত কমাবো, আমরা এখানে আবার আসি আমাদের সেই মূল ইমেজে। এখান থেকে আমি এগুলো কেটে দিই কিছু। এটা লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, এটা তো দেখাচ্ছে। আচ্ছা, আমরা মূল রেজুলেশনে যদি চলে যাই, তাহলে আমরা একটু দেখি ইমেজ সাইজ। তো এখানে দেখেন আমরা রেজুলেশন যত কম বাড়াইছিলাম, তখন ইমেজ সাইজ কমে গেছিল। আবার যদি রেজুলেশন বাড়াই দিই, আগের জায়গায় কত ছিল? 72। 72-তে দিলে কিন্তু ইমেজ সাইজ ওই যে 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি সেইটাতেই কিন্তু চলে আসে। তার মানে রেজুলেশন বাড়লে আমাদের, রেজুলেশন কমলে আমাদের ইমেজ সাইজ বেড়ে যাবে এবং সাথে সাথে প্রিন্ট কোয়ালিটি খারাপ হবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমাদের রেজুলেশন সবসময় আমরা বেশি রাখবো, বিশেষ করে নিউ ডকুমেন্ট যখন ক্রিয়েট করবো। যেমন এটা কিন্তু একটা ছবি তোলা, যেটা আমরা নিয়ে মানে কি বলে, আমরা এটাকে কি করছি? ওপেন করছি। হ্যাঁ, মানে একটা ডকুমেন্ট হিসেবে এটাকে ওপেন করা হয়েছে। যখন আমরা নিউ ফাইল ক্রিয়েট করবো, অলওয়েজ আমরা রেজুলেশন কততে রাখবো? 300-তে রাখবো। হ্যাঁ, 300 হলো বেস্ট কোয়ালিটি। সবাই প্রিন্টের জন্য যখন কাজ করে তখন সেটা 300-তেই রাখে, যে যখন নিউ ফাইল ক্রিয়েট করবো তখন সেখানে আমরা অবশ্যই ইমেজ রেজুলেশন অলওয়েজ কততে রাখবো? 300-এ রাখবো। এটা যদি আমাদের ওয়েবের জন্য হয়, মানে ওয়েবসাইটের জন্য কোনো ইমেজ তৈরি করার কাজে হয় সেখানেও, অথবা আমাদের প্রিন্ট মিডিয়া, সেখানেও আমরা এইটাতেই রাখবো, যদি কোনো কাস্টমারের বা ক্লায়েন্টের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট না থাকে। হ্যাঁ, সবসময় 300 রাখবো। 300-তে এটা কোয়ালিটিটা সুন্দর আসে বা ভালো আসে। তো এখানে যে আরেকটা কথা বাদ বা যেটা আলোচনা হয়নি এখনো, সেটা হলো কি, আমরা রিস্যাম্পলটা কি করে রেখেছিলাম? অফ করে রেখেছিলাম, তাই না? এখন আমরা রিস্যাম্পলটাকে অন করি। হ্যাঁ, তো রিস্যাম্পল যখনই অন করলাম, তখন দেখেন রিস্যাম্পলের অপশনে আমরা কি দিয়ে রাখছি? অটোমেটিক। এখানে যদি আমরা ক্লিক করি আরো কিছু অপশন পাবো। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন পাবো, তো এটা সাধারণত অটোমেটিক ধরে রাখা হয়। এখন রিস্যাম্পলের ফাংশনটা কি? আচ্ছা, এই যে ইমেজটা আপনার স্ক্রিনে, আমার ইমেজটা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেই ইমেজটা কি আমি তৈরি করছি? অবশ্যই না, এটা একটা ক্যামেরাতে ছবিটা তোলা হয়েছে, তাই না? বিষয়টা যেটা, তার মানে ওই ক্যামেরাটার যে প্রপার্টিজ, তার উপরে এই ইমেজের প্রপার্টিজ ডিপেন্ড করবে নাকি? এটা তো বুঝতে পেরেছি। সবাই একটু কথা বলেন, এটা তো বুঝতে পেরেছি। জি স্যার। হ্যাঁ, ওটা তো ফিক্স থাকবে অলওয়েজ। হ্যাঁ, তো এখন আমরা ফটোশপে কি করতে পারবো? ফটোশপ কি করতে পারবে? ফটোশপ আসলে এখানে ক্যালকুলেশন করতে পারবে যে এখানে আসলে কতগুলো পিক্সেল আছে এবং সেখানকার রেজুলেশনটা কত, এটা সে অটোমেটিক ক্যালকুলেট করে দিতে পারবে। যে ডাটাটা কিন্তু আমরা প্রথমেই পেয়েছিলাম, তাই না? যে ডাটাটা আমরা প্রথমে পেয়েছিলাম সেটা কত ছিল? আমি সেখানে চলে যাই, 72 পিক্সেল ছিল। হ্যাঁ, এরকম ছিল প্রথমে যেটা পেয়েছিলাম, তাই না? এখন স্যাম্পলটা কাউন্ট করি, এই ডাটাটা আমাদের কিন্তু ছিল তখন, তাই না? তখন স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে, মানে এই পিক্সেলে এই যে সাইজ, এটার অ্যাকচুয়াল সাইজটা এখানে দেখা যাচ্ছে, যে ইমেজটা অনেক বড় হয়, রিয়েলি আসলে এরকম লাগবে আর কি, দেখাবে 100% ভিউতে আছে। এখানে ক্লিক করলে আমরা এটা, এই যে 100% ভিউটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে আমাদের, এখন আমরা যখন রিস্যাম্পল করবো, রিস্যাম্পল কখন হবে? হ্যাঁ, যে আমরা কি করতে পারবো, বা ফটোশপ আসলে কি করতে পারবে? ফটোশপ আসলে করতে পারবে কি, এখানে সিমিলার কিছু পিক্সেল সে প্রডিউস করতে পারবে, বা আমরা এটা দিয়ে করাইতে পারবো। হ্যাঁ, সে কিন্তু কোনো ইমেজ, বাস্তবিক ইমেজ তৈরি করতে পারবে না। আমরা যেভাবে বলবো সেভাবে সে কাজ করবে, তাই না? এটা তো একটা সফটওয়্যার, কিন্তু ওই আসল যে পিকচারটা সেটা কিন্তু একটা ক্যামেরা তুলেছিল, তাই না? তো এখন আমরা যদি রিস্যাম্পল অন করে
সাইজ পরিবর্তন করতেছি না, জাস্ট রেজলিউশন পরিবর্তন করতেছি, দেখি কি হয়। এটা ডাবল করলাম, 72 আছে, ডাবল করলে কত আসবে? 144, তাই না? নাকি ব্যাপারটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো ইমেজ সাইজটা কি বড় হয়ে গেছে না? দেখেন আগে যা ছিল তার থেকে এটা অনেক বড় হয়ে গেছে না? বুঝবেন কিভাবে যে আসলে এটা বড় হয়ে গেল? দেখেন ডাইমেনশনের দিক দিয়ে এটা কত বাড়ছে। আগে কি এটা ছিল? আমি ব্যাকে যাই, কত? 2800 বাই 2800, হ্যাঁ, মানে 2891 বাই 2891 ছিল। এই স্যাম্পল অন করে দিলাম। এই স্যাম্পল অন করার আগে আমরা এটা আগে দিয়ে চলে যাই 72 তে। সেটা কিন্তু ওই পিক্সেল কিন্তু একই আছে, পিক্সেল কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, ওই যে মূল পিক্সেল। যখনই আমরা রিস্যাম্পলটাকে অন করলাম, অন করে পিক্সেল একটু বাড়াই, ওটা ডাবল করলাম 144 করে দিচ্ছি, কি ইমেজ সাইজ কি চেঞ্জ হয়েছে? ইমেজ সাইজ কিন্তু ফিক্সড আছে, কিন্তু আমরা পিক্সেল সংখ্যা বাড়াই দিছি। ওই যে ইমেজের মধ্যে সেম সাইজ ইমেজের মধ্যে আমরা যে পিক্সেল সংখ্যা বাড়াইলাম, এই পিক্সেল সংখ্যা কি আমাদের অরিজিনাল ইমেজে ছিল? এই যে বাড়াই দিছি এতগুলো, এই যে এখন হলো কত, 5700 আপনার 82, আর হলো 5782। হ্যাঁ, 5782 বাই 5782, কিন্তু আগে ছিল কত? 2800 সামথিং, তাই না? জি স্যার। তো এখন এই যে অতিরিক্ত যে পিক্সেলগুলো আসলো, সেগুলো কি মানে কি সেটা অরিজিনাল ইমেজে ছিল? ছিল না, না সেটা স্যার। কিন্তু ফটোশপ ক্রিয়েট করছে, মানে স্যার ওই স্যার পাশাপাশি ইমেজ থেকে সে নিয়ে ক্রিয়েট করছে। তখন দেখা যায় যে এই দেখেন আমি একটু লেফট মাউস চেপে ধরছি, তখন কিন্তু অরিজিনালটা দেখা যাচ্ছে, এই ছেড়ে দিচ্ছি, এখন কিন্তু ওই নতুন যে রিস্যাম্পল হওয়ার পরে যেটা হলো সেটা সেটা একটু ঘোলাটে হয়ে গেছে, কিন্তু কেননা সে পার্শ্ববর্তী এরিয়াতে অনেক পিক্সেল ক্রিয়েট করছে। ব্যাপারটা বুঝতে পারছি? সেম হাইট এবং ওয়েটের মধ্যে, এই উইথ এবং হাইটের মধ্যে সে কি করলো, আগে যে রেজুলেশন ছিল 72 পার ইঞ্চিতে, এখন সেই একই জায়গায় সে পিক্সেল করতেছে কত, 144, আগের থেকে ডাবল। তার মানে কি হলো, আগে যত পিক্সেল ছিল তার থেকে কিন্তু এখন ডাবল পিক্সেল হয়ে গেল, তাই না? সেই যে আলাদা অতিরিক্ত যে পিক্সেল গুলো আসলো, সেগুলো কি ফটোশপ তৈরি করছে, এই যে রিস্যাম্পল করছে, এবং সেটা অটোমেটিক, মানে জায়গার সাথে জায়গার পাশাপাশি ইয়ে রেখে সে অটোমেটিক ক্যালকুলেশন করছে, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর কি দেওয়া আছে। বুঝতে পারছি বিষয়টা? তো এই ইমেজ সাইজ বা এইটা খুব কেয়ারফুলি খুব দেখতে হবে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা পারতপক্ষে কখনোই এই রিস্যাম্পল অন করে বা এটা এইগুলো করব না, তাহলে আমাদের মূল যে ইমেজ সেটা কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? সবাই ক্লিয়ার? দেখেন এখন কিন্তু ওই আগেরটাতেই চলে আসছে, যে 2891 বাই হলো 2891। ক্লিয়ার? বুঝতে পারছি? আমরা এটা ক্যান্সেল করে দিলাম। জি স্যার। তো এখন যে জিনিসটা দেখবো, এখন আমাদের কারেন্টলি এটাতে ইয়ে আছে কত, ইমেজের রেজুলেশন আছে হলো কত, 400 340। আমরা এটা আগের নিয়ে যাই 72, 40 ইঞ্চি বাই 40 ইঞ্চ। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি না কোনো পরিবর্তন আসছে কিনা, কারণ স্ক্রিন তো ফিট করা আছে, বুঝতে পারতেছি না। কারণ স্ক্রিনে যে ভিউটা হচ্ছে সেটা তো আমার যে স্ক্রিনটা আছে, মানে আমার যে মনিটর আছে, ল্যাপটপের যে মনিটর, তার যে রেজুলেশন সেই অনুসারে তো ভিউ করা করতেছে, তাই না? কিন্তু ভিতরে ভিতরে তো আসলে পিক্সেলের মানে ইয়ে রেজুলেশনের সংখ্যা কিন্তু কমে গেছে বা বেড়ে গেছে। এখন আমরা যদি কমাই দিছি, এখন কমে গেছে। বুঝতে পারছি? এই জন্য কিন্তু ইমেজের কোনো পরিবর্তন আমরা ধরতে পারি নাই। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি, কারণ এটা তো আমি অ্যাডজাস্ট করে পিক করাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য রেজুলেশন, মানে এই মানে আমার যে কম্পিউটার বা এই ল্যাপটপের রেজুলেশন আছে, স্ক্রিন রেজুলেশন, সেটা অনুসারে সে অটোমেটিক ভিউ করাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা একটু বাস্তবিক যে জিনিসটা, সেই জিনিসটা একটু দেখে আসি। প্রিন্ট নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু এইটা রেজুলেশনের সাথে প্রিন্টের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি এই ক্লাসে দেখাই দিচ্ছি। প্রিন্টে ক্লিক করলাম। হ্যাঁ, আমার কাছে প্রিন্টার নাই, কিন্তু আমরা যে কোনো একটা পিডিএফকে প্রিন্টার হিসেবে ধরবো, যেমন এই ফক্সিট প্যান্থম পিডিএফ প্রিন্টার, এটা আমি এখন ধরে নিলাম। তো এখন আপনারা খেয়াল করেন, এটাকে আমরা এখানে ক্লিক করলে, লেফট মাউস ক্লিক করলে মুভ করাইতে পারবো। এই যে প্রিন্টিং এরিয়া দেখাচ্ছে এত,
তো কারেন্টলি আমরা এখানে যদি দেখি কালার ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে কালার ম্যানেজমেন্টের ডিটেলস পাবো। এখানে কোনো চেঞ্জ করার কিছু নেই, যা আছে তাই। এগুলো আসলে প্রিন্টারের অনুসারে দেখতে হয়, প্রিন্টারের প্রপার্টিস অনুসারে এগুলো চেক করতে হয় প্রিন্টের সময়। হ্যাঁ, তো এখানে পজিশন, হ্যাঁ, এই যে পজিশনটা আমরা সেন্টার করি না, সেন্টার করলে তো ইমেজের সেন্টারে চলে আসবে। আমরা সেন্টার না করে এটা আমরা যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। ফুল কিন্তু আসতেছে না, কেননা কারণ আমরা দেখতে হবে আগে এই ফুল কেন আসতেছে না। ফুল না আসার কারণ হলো আমাদের প্রিন্ট সেটিংসে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে আসলে ফুল কেন আসলো না। গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু, হ্যাঁ। লেআউট, লেআউটের সাইজ কত? 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি, 8.5 বাই 11 ইঞ্চ, তাই না? মানে একটা কি হলো লেটার সাইজ আর কি, হ্যাঁ। 8.5 বাই হলো 11 ইঞ্চ। যে ডকুমেন্টটা আমরা কাজ করতেছি এখন বা যেটাতে প্রিন্ট হবে সেটার সাইজ হলো এতটুকু, কিন্তু আমাদের যে ইমেজ সেটার সাইজ ছিল কত? 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি না? সবাই শুনছেন আমার কথা? জি স্যার। 40 ইঞ্চি, তাহলে 40 ইঞ্চি, এটা তো আমার এইটার সাইজ তো 40 ইঞ্চি না, তাহলে কি এটা স্যার ধরবে? ধরবে না। হুম, কোনো প্রশ্ন আছে কি? হ্যালো, না স্যার। বুঝতে পারছেন যে আসলে কেন পুরো ইমেজটা এখানে আসলো না? জি স্যার বুঝছি। কারণ আমাদের জি স্যার বুঝছি। ইমেজের যে আমার সাইজটা, মূল, হ্যাঁ, মূল সাইজ, পিকচার সাইজ ছিল 40, কিন্তু হ্যাঁ, এখানে আছে 11 আর 8। 11 আর 8, এই জন্য সে তো দেখাতে পারে না। কিন্তু আমরা যদি দেখেন এখানে যে স্কেল টু ফিট মিডিয়া, যদি এটা একটু মার্ক করে দেই, তখন কিন্তু ফিট হয়ে গেল। কিন্তু সেইখানে রেজুলেশন কিন্তু অটোমেটিক ধরে নিছে, মানে ওইটার জন্য ফিট করতে কতটুকু রেজুলেশন লাগবে সেটা কিন্তু ধরে নিছে। কতটুকু লাগলো তার ফিট করতে? 340 পিপিআই, 340 পিপিআই লাগছে। বুঝতে পারছি? 340 পিপিআই লাগছে তার ফিট করতে। কততে সে ফিট করলো? এটা কত? 8.5 ছিল না? 8.5 ছিল না? তা 8.5 কে, হ্যাঁ 8.5, এটা যদি আপনাদের কাছে ক্যালকুলেটর থাকে তাহলে একটু চাপ দেন ক্যালকুলেটরে। মানে এটা আমাদের হরিজন্টাল, হ্যাঁ। এই যে এটুক এটুক কত? আমাদের 8.5 ছিল, তাই আমরা ক্যালকুলেটরে 8.5 গুণ হলো কত? 340, 340 কত আসবে? 2891, 2891। আমাদের এখানে পিক্সেল ছিল কত? 2891, কিন্তু আমাদের এখানে আসছে কত? এটা গুণ করে 2890, এক কম আসছে। অলমোস্ট ঠিক আছে, তাই না? ঠিক আছে কিনা? মানে 1 পয়েন্ট কম বেশি আছে আর কি, মানে 1 পয়েন্ট বলতে একটা পিক্সেল। কারণ আমাদের 8.5 কে আমরা যদি 340 রেজুলেশনে গুণ করি, হ্যাঁ, 340, এখানে কত? 340 দিয়ে দিই, 40। তাহলে দেখেন ওই যে 340 উইথ আসতেছে কত? 8.50, পরে কিন্তু এই 3 থাকে, হ্যাঁ। এইটার জন্য কিন্তু ওই একটা ডট এদিক সেদিক হয়ে যায়। বুঝতে পারছি বিষয়টা? এবার কি প্রিন্টের সাথে সম্পর্কটা ভালোভাবে বুঝতে পারছেন? ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার বললে ভালো হয়। আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, এটা খুব কমপ্লেক্স একটা বিষয়, হ্যাঁ, কারণ এটা আমার নিজেরই বুঝতে আসলে অনেক সময় লাগছে। এখানে অনেক কনফিউশন আছে ম্যাথমেটিক্যাল, কারণ সব ফটোশপ চলে হলো ম্যাথের উপরে, হ্যাঁ। এখানে জাস্ট এক একটা ম্যাথের ইকুয়েশন, যতগুলো কমান্ড প্রত্যেকটাই এক একটা ম্যাথের ফর্মুলা। কিন্তু আমরা তো আসলে ম্যাথ শিখতে রাজি না। কিন্তু এই যে আমরা সবকিছু সহজে করতেছি, কিন্তু ব্যাকে যে কত ম্যাথ আছে, প্রত্যেকটা কমান্ডে এক একটা ম্যাথ, এবং প্রত্যেকটা ম্যাথের জন্য ফটোশপ ইনভেস্ট করে, মানে ফর্মুলা যারা ডেভেলপ করে দেয়। আমরা প্রিন্ট সাইজে গেলাম, প্রিন্টে গেলাম, হ্যাঁ। যেই রেজুলেশন অবস্থাতে আছে সেই অবস্থাতে আমরা প্রিন্টে গেলাম, হ্যাঁ। প্রিন্টে গেলে ওই যে 72-এ আছে আর কি, হ্যাঁ। কারেন্টলি এই যে দেখাচ্ছে প্রিন্ট রেজুলেশন কত? 72 পিপিআই। তো আমি এটাকে একটু পজিশনটা ঠিক রাখার জন্য, আমার দেখতে যেন ভালো দেখায় এই জন্য একটু মাঝে রাখলাম, নাহলে তো এক সাইড দেখা যাচ্ছিল, হ্যাঁ। এই জন্য এটা দেখা এনে বলেও দিচ্ছে যে কোন ইয়েতে আছে। আমরা যদি এটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ইমেজ অটোমেটিক এই যে যেদিকে নেব সেদিকে কমবে বাড়বে, মানে এই ডান দিকে গেলে নিচে নামবে আর বাম দিকে গেলে উপরে উঠবে, হ্যাঁ। আর এই যে লেফট হ্যান্ড রাইট, এটা দিয়ে, হ্যাঁ। এখানে মাদারীপুরে মানে প্রচুর কারেন্ট যায়, প্রচুর কারেন্ট যায়। এই যে কিছুক্ষণ 5টা মিনিট হইলো ছিল, তার মধ্যে আবার চলে গেছে। তো যাই হোক,
আমরা ক্লাস নিতে থাকি। তো এখানে তার মানে এই যে ব্যাপারটা দেখেন, আমি এটা পজিশন করে রেখে দিলাম, অসুবিধা নেই। তো যেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আমাদের এখন যে প্রিন্টটুক হচ্ছে সেই প্রিন্টের সাইজ কত, সেই পেপারটা মানে যে স্ক্রিনটুক আমরা দেখতে পাচ্ছি সেটা কত, আমরা এখানে যে দেখলাম প্রপার্টিসে দেখলাম যে আমাদের সিলেকশন করা আছে, পোর্ট্রেট অবস্থাতে আছে ওরিয়েন্টেশনটা, এবং সেইটার সাইজ হলো কত, লেটার সাইজে দেওয়া আছে কত, 805, সরি 8.5 ইঞ্চ বাই হলো 11 ইঞ্চ। হ্যাঁ, 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। হ্যাঁ, এই সাইজটা যেমন দেওয়া আছে, কিন্তু আমাদের ইমেজ যে সাইজ সেটা সাইজ কত, 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি। এই কারণে কিন্তু স্ক্রিনে এটা দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি এখানে সেট করে দেই, লেআউটে যাই কাস্টম করে, এখানে অ্যাড করলাম, হ্যাঁ, নাম দিলাম, এটা সাইজ দিলাম 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি, হ্যাঁ, বা 41 ইঞ্চি দিলাম, 41, মানে 41, এখানে 41 ইঞ্চি করে এখানে সেট করে দিলাম। হ্যাঁ, তো ওকে দিলাম, এটা আসলো, এটা সিলেকশন থাকা অবস্থায় ওকে হলো, এটা থাকা অবস্থায় ওকে হলো, আমি এখানে ওকে করলাম। এখন কি পুরো ইমেজটা চলে আসছে? আসছে কি ইমেজটা? চলে আসলে কিন্তু আপনি যখন প্রিন্ট দিবেন, জি ওই স্যার। A4 সাইজে একটা প্রিন্ট যখন দিবেন, তখন কিন্তু আমার পুরো ছবি দেখা যাবে না। ওই পেপার সাইজটাও কিন্তু 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি হইতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা? এবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ইমেজের সাইজের সাথে অবশ্যই প্রিন্টারের সাইজ বা প্রিন্ট করার Yes, সময় sir. যে পেপারের সাইজটা করবেন সেই সাইজটা যেন ঠিক থাকে ইমেজ সাইজের সাথে। ওইটাও যত ইঞ্চি বাই যত ইঞ্চি হবে, প্রিন্টারও ওই যে পেপারটা নেবেন সেই পেপারের সাইজও ওই অত ইঞ্চি বাই অত ইঞ্চি হইতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার সবাই বুঝতে পারছেন শুন ভালোভাবে? তাহলে এটা কি আর বিস্তারিত দেখানোর দরকার আছে? এখন আপনার এটা বিস্তারিত এনে আস্তে আস্তে দেখবেন। হ্যাঁ, এখানে আরো কিছু ব্যাপার আছে, বিশেষ করে এই ব্লিডের একটা ব্যাপার আছে। ব্লিডটা নিয়ে আমি পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেন আমরা যখন ভিজিটিং কার্ড তৈরি করি তখন কি হয়, একটা ক্রপ ক্রপ করে দিতে হয় না, কাটতে হয় না। হ্যাঁ, বা আমি একটা ধরেন একটা কার্ড বানালাম, বিয়ের কার্ড বা একটা বার্থডে কার্ড, হ্যাঁ, বা যে কোনো একটা অনুষ্ঠানে একটা কার্ড বানালাম, তখন এই কার্ডগুলো কি করতে হয়, আমাদের কি হয়, ওই কাটিং মেশিন যেটাতে আছে সেটাতে কাটা হয় না সুন্দরভাবে, যেন এটা সোজা থাকে, তাই না? যে অতিরিক্ত যে পেপারগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিই, তাই না? যে যে জায়গাগুলো প্রিন্ট হয় না, তো এটাকে আমরা আরো পারফেক্টলি করার জন্য ব্লিড মার্ক দিয়ে দিই, যাতে তাদের কাটতে সুবিধা হয়। হ্যাঁ, তারা ওই ব্লেড দেখে, ব্লেড মানে হলো একটা দাগ আর কি। হ্যাঁ, এবং একটা দাগ দেখবে, এরকম একটা সোজা একটা দাগ। হ্যাঁ, দেখবে, পুরোটা দেখবে না, এখানে একটা মার্ক থাকবে, এখানে একটা মার্ক দেবে, ওই ব্লেডে এরকম দেখা যায়। যে এগুলো আমি পরিষ্কার করে দেবো, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন, কারণ আপনারা যখন আউটসোর্সিং কাজ করবেন, দুইটা কাজই করতে হয়, একটা হলো ওয়েবসাইটের জন্য কাজ করতে হয়, আবার রিয়েল প্রিন্টের জন্য কাজ করতে হয়। কারো ভিজিটিং কার্ড করতে গেলে তো সেটা তো রিয়েল প্রিন্ট হবে, তাই না? তো সেক্ষেত্রে ব্লেডটা গুরুত্বপূর্ণ। তো এগুলো আমি দেখিয়ে দেবো না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে যেটা ছিল সেটা তো পরিষ্কার হয়েছে, মানে এই যে রেজুলেশন নিয়ে, ইমেজ সাইজ নিয়ে, এখানে কোনো কিছু মানে ইয়ে করার তো নাই, তাই না? সবাই সব কিছু বুঝতে পেরেছি। আমরা একটা কাজ করি না, সেই কাজটা হলো কি, ইমেজ সাইজ যদি যাই, আমরা এটা 72 রাখলাম, রিস্যাম্পলের ঠিকই রাখলাম। আমরা এখানে কি করেছিলাম, রিস্যাম্পল রেখে এখানে করেছিলাম কত, 72, 144 করেছিলাম। এবং সাথে সাথে আমাদের এখানে ইমেজের এই যে পিক্সেল সংখ্যা বেড়ে গেছে। আমরা এটা ইঞ্চিতে দেওয়া আছে, আমরা ইঞ্চিটা কি করলাম, এটা একটু বাড়াই, 40 আছে, 60 করি। দেখেন আমাদের পিক্সেল সংখ্যা কিন্তু আরো বাড়ছে, বাড়ছে কিনা দেখছেন? একই করলাম, রেজুলেশন বাড়াইলাম, আরেক দিকে বাড়াইলাম ইমেজ সাইজ, মূল ইমেজে হাত মানে আমরা হাত দিলাম আর কি, মূল ইমেজে সাইজে আমরা টাচ করলাম, রেজুলেশন ঠিক থাকলো, কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গেল। তার মানে কি, ফটোশপ অটোমেটিক রেজুলেশন এবং সাইজকে অ্যাডজাস্ট করতেছে। কারণ এই যে হাইট আর উইথ, এটা তো একটা রেশিও, কারণ এটা সমান সমান রেশিওতে কিন্তু সবসময় ছিল, মানে আমরা যখন নিয়েছিলাম সেটা কত, 40/40 ছিল, এরকম একটা 40 ইঞ্চ বাই 40 ইঞ্চ ছিল মূল যে সাইজ। তো যখন আমরা এখানে রেজুলেশনও বাড়ালাম, তখনও ওই রেশিওটা ঠিক রাখতেছে। যখন আমি একটা সাইজ চেঞ্জ করতেছি, এখানে ধরেন আমি এটা 70 বললাম, তখনও কিন্তু নিচেরটা হাইটটা অটোমেটিক 70 হচ্ছে, কারণ এটা
অটোমেটিক, হ্যাঁ, কারণ অটোমেটিক কেন হচ্ছে, কারণ আমরা তো মূল ইমেজের যে রেশিওটা থাকবে সেটা কখনোই কিন্তু ফটোশপ পরিবর্তন করবে না। তাহলে আর যখন সে রিস্যাম্পলিং করবে তখন সে যে সূত্রটা বা যে ফর্মুলাটা ধরে এখানে ক্যালকুলেশন করতেছে সে পারফেক্টলি এইটা রিস্যাম্পল করতে পারবে না। এর জন্য যে কোনো একটা জিনিসকে কনস্ট্যান্ট ধরে রাখছে, যে আমাদের হাইট উইথ কনস্ট্যান্ট রাখছে। আবার রেজুলেশন যখন আমরা বাড়াইতেছি তখন ওই নির্দিষ্ট হাইট উইথের মধ্যে সে রেজুলেশনটাকে অ্যাডজাস্ট করতেছে এবং সেই অনুসারে এখানকার ডাইমেনশনটা ক্যালকুলেশন করা হচ্ছে। বুঝতে পারছি, পুরোটাই কিন্তু একটা ম্যাথমেটিক ইকুয়েশন। বুঝতে পারছি, এবং ফটোশপ সেটা পারফেক্টলি করতেছে। দেখেন যে আমার ওই যে মুখ যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু আছে। আমরা যদি এটা অল্প পার্সেন্ট ভিউ করি তাহলে আমরা দেখব, এই যে ছোট করলাম তখন আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে 30% ভিউতে আমরা এখন এটা কত দাঁড়ান, ওই যে ইমেজের সাথে অ্যাডজাস্ট করে রেজুলেশনের সাথে অ্যাডজাস্ট করে ভিউ করতেছে, তো এই জন্য সময় লাগতেছে। এই যে পড়ছে এখন এটা কত পার্সেন্ট ভিউতে আছে, 4% ভিউতে আছে। তো এই হলো বিষয়, ব্যাপারটা কি বুঝতে পারছি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা এত সুন্দরভাবে ক্যালকুলেশন কোথাও পাবেন না, বা কোনো ইউটিউব ভিডিও তো এটা এত সুন্দরভাবে পাবেন না। কারণ এটা এইরকম, কারণ ক্লাস নিতে হলে তাকে প্রচুর পড়তে হবে আর কি, হ্যাঁ, টেক্সট পড়তে হবে, রিটার্ন পড়তে হবে, রিটার্ন লেখাগুলো পড়তে হবে। তো আমি সেগুলো পড়ছি আর কি, বিষয়টা যে নিজে ক্লিয়ার হওয়ার জন্য। কারণ আমি যদি নিজে না বুঝি আমি আপনাদের কিভাবে বোঝাবো? তো এখন কি আপনারা রেজুলেশন বা ইমেজ সাইজ এটা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন? জি স্যার, বুঝতে পারছি। আর ভিডিওটা দেখলে পরে আরো ক্লিয়ার হয়ে যাবে স্যার। হ্যাঁ, সেটা আপনারা ক্লিয়ার হবেন, সেটা তো অসুবিধা নেই। তো মানে রেজুলেশন এবং ইমেজ সাইজ নিয়ে যে ব্যাপারটা ছিল আমি কিন্তু ডিটেলস এখানে উপস্থাপন করেছি, এবং যেই উপস্থাপনাটা আসলে বিভিন্ন ইউটিউব ভিডিওগুলোতে থাকে না, প্রিন্টের সাথে সম্পর্কটা কোথায় সেটা কিন্তু থাকে না। আমি কিন্তু সেই বিষয়টাও এখানে উপস্থাপন করে দিয়েছি, হ্যাঁ, যাতে আপনাদের রিয়েল ফিল্ডে কাজ করতে কোনো অসুবিধা না হয়। এখন আমরা যে ফিচারটা দেখব সেই ফিচারটা হলো ক্রপিং। এই যে ক্রপ টুল, হ্যাঁ, এটা আমরা কিবোর্ড থেকে সি, এই যে দেখেন ক্রপ টুল লেখা হচ্ছে, তার পাশেই হোয়াইট যে ক্রপ টুল লেখা তার পাশে কিন্তু সি আছে, হ্যাঁ, সি লেটার। তো আমরা এই যে মুভ টুল তো ভিতে আর ক্রপ টুল হলো সিতে। কিবোর্ড থেকে যখনই আমরা সি প্রেস করলাম তখনই অটোমেটিক এই ক্রপ টুল আসতেছে। আমরা এটা ভিউটা একটু কমাই নিই তাহলে একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, একটু স্ক্রাবি জুম করে নিলাম চেপে ধরে, হ্যাঁ, কিবোর্ড থেকে চেপে ধরে তাহলে মাউস দিয়ে একটু জুম করে জুম আউট করে নিলাম। আবার স্পেস বার চেপে ধরে এটাকে একটু মাঝখানে নিয়ে আসলাম, মানে আমাদের দেখতে বা কাজ করতে যেন সুবিধা হয়। আমরা কিবোর্ড থেকে এফ চাপ দিয়েও এটাকে আর একটু বড় করে নিতে পারি স্ক্রিনে আরো পর্যাপ্ত জায়গা পাওয়ার জন্য। এখন একটু স্ক্রিন বড় হয়েছে না, আমি হ্যান্ড টুল দিয়ে এটাকে আর একটু পজিশন করলাম, মানে আমার কাজের সুবিধার জন্য, এবং এটা আপনাদেরও অনেক সময়ই করতে হবে। এখন যখনই আমরা ক্রপ টুলে সিলেক্ট করলাম তখনই দেখেন চারপাশে বাউন্ডারি বক্স আছে, আছে না, সাদা, সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি জি দেখতে স্যার, দেখতে পাচ্ছেন? পাচ্ছি। জি স্যার। বাউন্ডারি বক্স দেখা যাচ্ছে। এবং সাথে সাথে দেখেন মুভ টুল থাকা অবস্থা, আমরা আবার মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল থাকা অবস্থা আমরা যে টুলবার গুলো দেখতেছি, প্রপার্টিস গুলো টুলবারের, আমরা যখন ক্রপ ধরলাম তখন আমাদের কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। সেখানে কি কি দেখাচ্ছে, সেখানে এটা দেখাচ্ছে, রেশিও দেখাচ্ছে, তারপরে হলো সুইচিং দেখাচ্ছে, তারপরে হলো ক্লিয়ার দেখাচ্ছে, স্ট্রেটেন দেখাচ্ছে, এরকম একটা গ্রিডের মতো দেখাচ্ছে, সেটিংস দেখাচ্ছে, ডিলেট ক্রপ পিক্সেল এটা দেখাচ্ছে, কন্টেন্ট অ্যাওয়্যার, হ্যাঁ, এই জিনিসগুলো সবগুলো দেখাচ্ছে। তো আমরা এগুলো একটু একটু করে প্রত্যেকটা প্রপার্টিস গুলো একটু দেখবো, খুব গুরুত্ব সহকারে, খুব মনোযোগ নিয়ে একটু দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে। তো প্রথমেই আমরা দেখেন এটা যখন সিলেক্ট করলাম, মানে আমরা ক্রপ টুল সিলেক্ট করার সময় বাউন্ডারি বক্সটা চলে আসতেছে, এবং আমরা যে কোনো সাইড দিয়ে আমরা এটা করে কমাইতে পারি, হ্যাঁ, এই কমাই দিলাম। তো আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, যখন কোনো ইমেজ নিয়ে আমরা কাজ করব তখন ইমেজটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, হ্যাঁ, মানে মূল ইমেজ আমরা ঠিক রাখবো, যাই করি না কেন আমরা যেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে মূল ইমেজে যেতে পারি, নন ডিস্ট্রাকটিভ ওয়েতে আমাদের কাজ করতে হবে। এইটা হলো এখন ফটোশপ নিয়ে যারা কাজ করতেছে সবাই কিন্তু এই কাজটা করে, মূল ইমেজটা সবসময় ব্যাকআপে রাখে, কারণ কাজে কোথাও ভুল হয়ে গেলে মূল ইমেজে যেতে পারবে সে সহজে। তো নন ডিস্ট্রাক্টলি আমরা যখন কাজ করতে যাব তখন এইটা আমরা উঠাই দেব, এই যে ডিলেট ক্রপ পিক্সেল, এটাকে আমরা আনচেক করে দেবো। এই যে ডিলেট ক্রপ পিক্সেল, মাউসের দিকে তাকান, ডিলেট ক্রপ পিক্সেল এটা আমরা আনচেক করে দিলাম, হ্যাঁ। তো এই অবস্থায় আমরা এটা দিলাম,
আমরা যেভাবে অ্যাডজাস্ট করি না কেন এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, করলাম। কিবোর্ড থেকে মানে লেফট মাউসটা ডাবল ক্লিক করলেই এটা অটোমেটিক ক্রপ হয়ে যাবে, বুঝতে পারছি। আবার এটা যদি একটা ক্লিক করি তখনই কিন্তু আবার ওইটা চলে আসতেছে। আমরা শুধু এই যে ক্রপ এইভাবে আমরা ক্রপ করতে পারি, সেটা তো ঠিকই আছে, এইভাবে করলাম, এইভাবে করলাম, দেখেন করলাম, আবার লেফট মাউস ডাবল ক্লিক করলাম, এটা অটোমেটিক ক্রপ হয়ে আমাদের স্ক্রিনে ফিট হইলো। আচ্ছা, এটা আমাদের স্ক্রিনে ফিট হলো। হ্যাঁ, তো এতটুকু আমরা ক্রপ করছি। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা এটা আসলে ক্রপটা ঠিক হয় না, আমার মাথা কেটে গেছে, এই সাইডের ডান সাইডের কানও নেই, তো এটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তখন কি করবো, আবার একটা ক্লিক করলাম, ক্লিক করলে আবার এটা চলে আসতেছে, দেখেন এই যে করলাম, আমি আবার ওই জায়গায় চলে যেতে পারতেছি, এটা সুবিধা। ডাবল ক্লিক করলাম, এটা ইয়ে হলো। এখন যদি আমরা ডিরেক্ট ক্রপড পিক্সেল যদি রাখি তাহলে কি হবে, দিলাম, এখন আবার এটাকে রিমুভ করবো, দেখেন আগের যে পিক্সেল গুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে, জাস্ট আমি ওইটা চেক করে রেখেছিলাম বিদায়, তাই না? তো এই জন্য এই কন্টেন্ট মানে এই যে ডিলেট ক্রপ পিক্সেল, এটা আমরা আনচেক করবো যদি আমরা নন ডিস্ট্রাক্টিভলি কাজ করতে চাই, যে আমরা ইমেজ নষ্ট করবো না। হ্যাঁ, তো এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাই। তো এটাকে আগে ইয়ে করে দিই, তারপর কন্ট্রোল জেড দিই, চলে আসছে, দেখেন। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এটা আমরা এইভাবে করলাম। তো শুধু এটা এইভাবেই যে করা যাবে তা কিন্তু না, আপনি চাইলে ইমেজটারে ধরলেন, ধরে এটারে হ্যাঁ মাঝে যায় কোনো জায়গায় ইমেজটাকে, আমরা ইমেজ লেফট মাউস ধরে আমরা এটাই করতেছি, লেফট মাউস ক্লিক করে ইমেজটাকে পজিশন করতেছি, ওই ক্রপ অনুসারে জাস্ট অ্যাডজাস্ট করতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমার যতটুকু লাগবে সেটুকু আমি ক্রপ করলাম ইমেজ ধরে, অথবা আমরা এই সাইড থেকেও কমাইতে পারি, অথবা আমরা এই কর্নার থেকেও কমাইতে পারি, মানে যেভাবে দরকার আমরা মানে সব ধরনের ফ্লেক্সিবিলিটি এই ফটোশপের লেটেস্ট ভার্সনে এগুলো দিয়ে রাখছে। আপনার যেইভাবে দরকার আপনি সেইভাবে কাজ করবেন। হ্যাঁ, আমি দরকার একটু লম্বা থেকে বাড়াই নেব, হ্যাঁ ঠিক আছে বাড়াই নিলাম। এইভাবে এটা ইমেজের মাঝে ক্লিক করে আমি এটাকে অ্যাডজাস্ট করলাম, মাথাটা একটু নামাইলাম, মানে একটা একটু উঠাই দিই, মাথার উপরে জায়গা রাখা যাবে না। ওকে দিলাম, ডাবল ক্লিক করলাম, এটা অটোমেটিক হয়ে গেল। তো এই যে আমি এইভাবে কিন্তু ক্রপ করতে পারি। তো এখন আবার এটা ক্লিক করলাম, মার্ক, ও আচ্ছা এটা ডিলিট হয়ে গেছে না, খেয়াল করি নাই, ওটা উঠাই দিতে হবে। আচ্ছা, এটাই তো আমার অরিজিনাল ইমেজ, তাই না? এটাই আমাদের অরিজিনাল ইমেজ, আমরা কন্ট্রোল জেড দিয়ে জাস্ট ব্যাকে চলে আসছি। তো এখন এটাকে আমরা আবার ক্লিক করলে ক্রপ মার্কটা চলে আসতেছে। তো এটা তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, তো তখন আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা যে কোনো রেশিওতে আমরা এটা কমাইতে পারতেছি, যেদিকে নেব, হ্যাঁ এদিকে চাইলে এদিকে বাড়াচ্ছি, এদিকে চাইলে এদিকে বাড়াচ্ছি, কোনো দিকেই রেশিও না, যে কোনো এক সাইড বাড়াতে পারি, আবার দুই সাইড একবারে বাড়াতে পারি, মানে যে কোনো ভাবেই আমরা কিন্তু করতে পারি, যেদিকে খুশি সেদিকে আমরা করতে পারতেছি। কিন্তু না, আমরা চাচ্ছি যে একটা স্পেসিফিক রেশিও যেন সবসময় সে মেনটেন করে। হ্যাঁ, স্পেসিফিক একটা রেশিও যেন সে সবসময় মেনটেন করে। তো সেটার জন্য কি করবো, এই যে রেশিওতে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেই যে একটা স্ট্যান্ডার্ড সাইজ 5:7 এরকম যদি দিই তাহলে এটা হবে। এখন এটারে যতই কমাবো বাড়াবো না কেন, সবসময় ওই রেশিও সে ঠিক রাখবে। আমরা এদিকে যাই আর যেদিকে যাই, যেদিক থেকে কমাই না বাড়াই, সব দিকে সমানভাবে কমে বাড়ে, ওই রেশিও সবসময় ঠিক থাকবে। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা রেশিওতে আমরা কিন্তু এখানে কাজ করতে পারি। হ্যাঁ, যে ফ্রন্ট টিচনেস সেকশনাল রেজলিউশন সব বলা আছে, বা এখানে এরকম দেওয়া আছে, অরিজিনালে সব বলা আছে। আর এই ডাব্লিউএস রেশিও যখন আমরা দেব তখন আমরা যে কোনো ইয়েতে আমরা ই করতে পারবো, ওই ডাব্লিউএস রেশিওতে। হ্যাঁ, এই যে ডাব্লিউএস ডাব্লিউ ইন্টু এইচ ইন্টু রেজুলেশন। হ্যাঁ, এটাতে দেওয়া অবস্থায় আমরা কি করতে পারবো, যে কোনো ইয়েতে কাজ করাতে পারবো, যেদিকে খুশি যতটুকু খুশি আমরা ততটুকুই নিতে পারবো আমাদের ইচ্ছে মতো। বাট আমরা যখন একটা ফিক্সড ইয়েতে নেব তখনই আমাদের কি করতে হবে, স্পেসিফিক একটা মানে সাইজ আমাদের সিলেক্ট করতে হবে, বা রেশিওটা সিলেক্ট করে দিতে হবে, যে ওই রেশিও অনুসারে এটা কমবে বা বাড়বে। হ্যাঁ, সেটা আমরা বাড়াইলাম কমাইলাম যাই করি না কেন, ইমেজটাকে একটু উপরে উঠাইলাম বা একটু নিচে রাখলাম, আমার ফেসটাকে শুধু রাখলাম। এখানে আরেকটা বলছিলাম মানে সুইফট। হ্যাঁ, এই দেখেন এটা হলো কি হাইট আর উইথ। হ্যাঁ, দেখেন এটা হলো কত, 5 ইঞ্চ হলো উইথ আর হলো 7 হলো হাইট, এটা রেশিওটা। হ্যাঁ, অনুপাতটা, এটা অনুপাতটাকে যদি চেঞ্জ করি তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেল, ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেল, ক্লিক করলাম চেঞ্জ হয়ে গেল।
উইথটাকে হাইট, হাইটটাকে উইথ, এটা যদি করতে চাই মানে ল্যান্ডস্কেপ, তারপর হলো পোর্ট্রেট, দুইটার যে কোনোটা আমরা করতে পারবো এখান থেকে, হ্যাঁ। এখন এটা ল্যান্ডস্কেপে আছে, পোর্ট্রেটে করতে চাইলে জাস্ট পোর্ট্রেটে করতে হলে কি হাইট বাড়াই দিতে হবে, উইথ কমাই দিতে হবে। আর ল্যান্ডস্কেপে করতে গেলে কি হয় আমরা সাধারণত জানি উইথ বেশি থাকে, হাইট কম থাকে, এটার মাধ্যমে আমরা এটা করতে পারি। ক্লিয়ার করে দিলাম ওখান থেকে। আর এটা যদি আমরা টিক মার্ক করে দিই তাহলে এটা অটোমেটিক হয়ে গেল। কিন্তু তারপরে কিন্তু নন ডিস্ট্রাকটিভ আছে ইমেজটা আর কি, হ্যাঁ। ইমেজ কিন্তু অরিজিনাল ইমেজ কিন্তু ঠিকই আছে, হ্যাঁ। এইটা আমরা গেলাম, তাহলে কি আমরা রেশিওটা শিখতে পেরেছি। এখন আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, যে বিষয়টা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হলো যখন এটা আমরা ক্রপিংটা করতেছি, সবাই শুনছেন তো? জি স্যার, শুনতে পাচ্ছি। একটু মনোযোগ দিয়েন, ভিডিওর আশায় না থেকে এই সময়টা এখনই ব্যবহার করেন, হ্যাঁ। ভিডিও তো দেখবেনই, তখন পারফেক্টলি মনে পড়বে, তা ঠিক আছে, কিন্তু তার থেকে আরো ভালো মনে পড়বে যদি আপনারা এখন একটু মনোযোগটা বেশি দেন, হ্যাঁ। আমি কিন্তু আমার সবচেয়ে বেস্ট আপনাদের দিচ্ছি, হ্যাঁ। মানে আমি যে জিনিসগুলো শিখছি ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি আপনাদের, আমি কিন্তু কোনো কিছু লুকোচ্ছি না, হ্যাঁ, বা কোনো কিছু স্কিপ করে যাচ্ছি না, কারণ আমি ফটোশপ দিয়ে আপনাদের প্রথম ব্যাচ শুরু করলাম, আমি চাই আপনাদের পারফরমেন্স ভালো হোক, হ্যাঁ। যদি আপনারা নিজেরা কাজ ঠিক মতো করেন বা শেখেন। এখন এখানে যে জিনিসটা আমরা এখন দেখাবো, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এইটাকে ক্রপ করতেছিলাম, হ্যাঁ, আমরা আবার মুভ মুভ টুলে চলে যাই, এটা ঠিক রেখে এটা একটু কাটলাম। আচ্ছা, কিবোর্ড থেকে আমরা বা এখান থেকে আমরা এই মুভ টুলটা সিলেক্ট করলাম। তো মুভ টুল সিলেক্ট করার পর আবার ক্রপ টুলে সিলেক্ট করলাম। ক্রপ টুল যখন সিলেক্ট করলাম চারপাশে বাউন্ডারি বক্স আসলো, ভিতরে যে রেক্ট্যাঙ্গেল গুলো সাব ডিভিশন যেগুলো সেগুলো কিন্তু আসে নাই। যখনই আমরা এটা ধরতেছি তখন কিন্তু এটা আসতেছে। এই সাব ডিভিশন গুলো কি বা এটা কেন দিল, এটা একটা প্রশ্ন না এখানে, তাই না? এই যে 1 2 3টা ঘর, আবার এদিকে 3টা, 1 2 3, রুল জি অফ স্যার। থার্ডস, খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক একটা নিয়ম এটা, হ্যাঁ। ওই প্রাকৃতিক একটা বিষয়টাকে সেখানে রুল অফ থার্ড গুলো, এটা নিয়ে ইউটিউবে সার্চ দেখেন রুল অফ থার্ড কি, তাহলে বিস্তারিত পেয়ে যাবেন। তো এই ফটোশপ তো সেই টেকনিক অবলম্বন করছে। জি এই রুল স্যার, অফ থার্ড রোল এর অফ থার্ড। মাধ্যমে এক, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার মাধ্যমে আইএন আমরা কথা। ইমেজটাকে, হ্যাঁ, তো এইটার মাধ্যমে আমরা ইমেজটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্টেবল আমরা এটাকে সুন্দরভাবে ক্রপ করতে পারি আমাদের নিজেদের জন্য। আমি ভাবলাম যে বাম সাইডের দুইটা ব্লকে আমাকে রাখবো আর ডান সাইডের একটু জায়গা ফাঁকা রাখবো, এইভাবে ইমেজটা ক্রপ করলে ইমেজের লুকিংটা খুব পারফেক্ট হয়, মানে ইমেজটা হাইলাইট হয় ভালো, বুঝতে পারছি। তো এইটাকে আমরা রুল অফ থার্ড বলতেছি। আমরা আগের অবস্থায় ফিরে আসলাম, ফিরে এসে ক্রপে আমরা ক্লিক করলাম, রুল অফ থার্ড তো ঠিকই আছে, ওইভাবেই আমরা রাখলাম এটাকে, এটা একটু নিচে নামাই। তো এইখানে শুধু আমরা এই যে রেক্ট্যাঙ্গেল এইটা না, এটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, সেটা কিভাবে দেখেন, এই গ্রিডে ক্লিক করলাম, এই যে রুল অফ থার্ডস দেখছেন লেখা আছে এখানে, তারপর গ্রিড আছে, গ্রিড দিলে এরকম আসবে, তারপর ডায়াগোনাল আছে এরকম আসবে, তারপর ট্রায়াঙ্গেল আছে এরকম আসবে। আর এই যে গোল্ডেন রেশিও, এই গোল্ডেন রেশিও যে কত ইম্পর্টেন্ট একটা বিষয়, ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন। তারপর গোল্ডেন স্পাইরাল, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই গোল্ডেন স্পাইরাল, এটার পিছনে একটা সূত্র আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গোল্ডেন স্পাইরাল দিয়েই কিন্তু আমরা আসলে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করে থাকি পারফেক্টলি, একদম স্মুথলি। কোনো যদি আমরা মানে সার্কেল নিয়ে কোনো লোগো ক্রিয়েট করতে চাই বা কোনো কিছুতে স্মুথলি শেপ দিতে চাই, তখনই সেটা সার্কেল নিয়ে করতে হয়, আর তখনই এই 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 রুলটা দেখা হয় আর কি, বা মানা হয়, বা এটা দিয়ে আসলে কাজ করা হয়, হ্যাঁ। তো এগুলো আমরা এখান থেকে এক্সেস করতে পারবো, সেই অনুসারে আমরা ইমেজটাকে এখানে ক্রপ করতে পারবো, মানে এই সুবিধা ফেসবুক আমাদের দিয়ে গেছে। তো এখন আপনার তো এগুলো এখান থেকে এক্সেস করতে হয়, সময় সাপেক্ষ বিষয়, কিবোর্ড থেকে কিভাবে করবেন, জাস্ট কিবোর্ড থেকে ও প্রেস করবেন, দেখেন ও প্রেস করতেছেন, ও প্রেস করতেছেন, এগুলো সব চেঞ্জ হচ্ছে, দেখেন ও কিবোর্ড থেকে আমি জাস্ট ও প্রেস করতেছি, সাথে সাথে এগুলো কিন্তু সব চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? সব জি পেলাম স্যার। ও আমরা? প্রেস জি স্যার। করতে হবে? হ্যাঁ, শুধু ও, ও বাটন, ও কিবোর্ড থেকে ও, বুঝতে পারছি। শুধু ও প্রেস আচ্ছা করলে এটা স্যার। চেঞ্জ হয়, এটা ক্লিক করলাম এই কিবোর্ড থেকে ও ও ক্লিক করতেছি, হ্যাঁ। এখানে দেখেন এই ক্লিক করলাম, ধরলাম, তারপর আমরা কিবোর্ড থেকে এখন ও প্রেস করতেছি, দেখেন ও প্রেস করতেছি, ও প্রেস করতেছি, ও প্রেস করতেছি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার আগের অবস্থা ফিরে আসলাম।
তো এইভাবে কিন্তু আমরা নন ডিস্ট্রাক্টিভলি আমরা একটা ইমেজকে ক্রপ করতে পারি। আর ইমেজ যখন ক্রপ করবো অবশ্যই আমরা মূল ইমেজ নষ্ট করব না, এই জন্য আমরা কি করব, ডিলেট ক্রপ পিক্সেল এটাকে সবসময় আমরা করে রাখবো, আনমার্ক মানে করে সবসময় রাখবো। আনচেক করে, হ্যাঁ আনমার্ক করে রাখবো, আনচেক করে রাখবো, এটা একটা ব্যাপার। হ্যাঁ, তো এখন আমরা যে স্যার আরেকটা ওইটাকে ফিচার, আনসেট করে রাখবো? হ্যাঁ হ্যাঁ সবসময় আনচেক, এই যে এখন আনচেক এই যে লেখাই আছে ডিলেট ক্রপ পিক্সেল, যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে ডিলেট হয়ে যাবে, আর যদি সিলেক্ট না করি তাহলে এটা ডিলেট হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা এটা একটা ব্যাপার। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা সবসময় করে থাকি, ট্যাবগুলো কোথায় গেল, ট্যাবগুলো তো হারিয়ে গেল। আচ্ছা আমরা এফ দিয়ে আবার নিয়ে আসি, আচ্ছা নিয়ে আসতেছি ট্যাবগুলো। এফ প্রেস করছি জাস্ট আমরা সুইচিং করার জন্য। হ্যাঁ, কিবোর্ড থেকে এফ প্রেস করলে তো আমাদের এই মুডগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা রেজুলেশনের ব্যাপারটা তো আমাদের যেহেতু হয়ে গেছে কেটে দিলাম, রেজুলেশন এটাও দেখিয়ে ফেলছি, কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা যে ইমেজটা নিয়ে কাজ করব সেটা হলো মোস্ট পপুলার একটা ইমেজ। আমাদের সবসময় করতে হয় যে ফটোশপের স্টুডিওতে গেলেই কিন্তু আমরা দেখি যে কি করে, অনেক সময় বাঁকা ইমেজটা সোজা করে না, করে কি না, যে আপনার দেখা স্যার যাচ্ছে ছবিটা তুলছেন একটু বাঁকা হয়েছে, বাঁকা হয়েছে মানে যে কোনো এক সাইডে হয়ে গেছে, তখন এটাকে সোজা করবেন। মানে মোস্ট কমন একটা ফিচার, মানে স্টুডিওটা সবসময় করে থাকে, স্টুডিওগুলোতে যারা আসলে এডিটিং করে। হ্যাঁ, তো সেইটা আপনার ক্রপ জি টুলের স্যার। মাধ্যমে সহজে করতে পারবেন। ক্রপ টুলের মাধ্যমে কীভাবে করবেন, খুব সহজে একটা ফিচার, এই দেখেন স্ট্রেইটেন আছে না এই লেখা, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করলাম এবং টিক মার্ক করে। হ্যাঁ, এখন স্ট্রেট কোনটাকে করব, এই যে টাওয়ার, এই টাওয়ারটা খুব পপুলার টাওয়ার তাই না, টাওয়ারটা যদিও এটা ফিজিক্যালি এরকম বাঁকা, হ্যাঁ আসলে কিন্তু ছবিটা বাঁকা তোলা হয় না। তো এটা বাঁকা বিধায় আমার মনে পড়ছে হঠাৎ করে যে এরকম, তো এইটা টাওয়ারটা বাঁকা আছে, আমি ওইটা লিখে সার্চ দিচ্ছি, ওই ছবিটা আসছে, ওই ছবিটা নিয়ে নিছি আপনাদের দেখানোর জন্য। ছবিটা আসলে রিয়েল ফিল্ডে কিন্তু এরকম বাঁকা, এটা সবাই জানেন, খুব পপুলার টাওয়ার। তো এটাকে জন্য আমরা কি এই ভার্টিক্যালি আমরা এটাকে সোজা করবো। আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যালি এটা বাঁকা আছে, ভার্টিক্যালি সোজা করবো। হ্যাঁ, তো এটাকে আমরা জাস্ট একটা পয়েন্ট মার্ক করলাম, মার্ক করে এরকম ধরে, হ্যাঁ মানে লেফট মাউস ক্লিক করছি, জাস্ট ওই পয়েন্টে ধরে লেফট মাউস ক্লিক করলাম, যেই পর্যন্ত নেবো আমার তো যতটুকু খুশি আমি ততটুকু নিলাম, এতটুকু নিলাম, নেওয়ার পর আমি এটা ছেড়ে দিলাম, অটোমেটিক এটা সোজা হয়ে গেছে। সোজা হয়েছে, এই সাইজ নিয়ে সে মানে মোটামুটি একটা রাউন্ড ফিগার আমাদের করে দিয়েছে। আমরা যদি এটা অ্যাপ্লাই নিই তাহলে এটা এখন দেখেন বাঁকাটা আরো সোজা করে ফেলছি, বেশি সোজা। এইভাবে আমরা করতে পারি। কিন্তু দেখেন এখন আবার কিন্তু ওই হরিজন্টাল থেকে ওই জিনিসটা কি হয়ে গেছে, কারণ আসলে তো এগুলো সোজা থাকার কথা। এখন দেখা যাচ্ছে না যে আসলে সে ছবিটা ভুল তুলছে, কারণ আমরা ছবিটা ভুল তুলছে না ঠিক তুলছে সেটা তো ধরতে পারবো কি, হরিজন্টাল দিয়ে, মানে হরিজন্টালের যে রেফারেন্স গুলো থাকবে সেগুলো দিয়ে ধরতে পারবো। বাস্তবিক ওয়েতে যদি আমরা কোনো কিছু ধরতে চাই আসলে সে আসলে ভুল তুলছে না, আসলে ওই ছবিটাই ওরকম তো সেটা কিন্তু আমরা হরিজন্টালের সাথে সবসময় রেফারেন্স করি, ভূমির সাথে। তো এখানে দেখেন ভূমি দেখলে কিন্তু বুঝতে পারতেছে যে আসলে ছবিটা ফটোশপে এডিট করা, যে ভূমিটা আছে এরকম কোনার দিকে গেছে, আসলে এইটা সোজা হবে। টাওয়ার আসলে একটু বেঁকা, কারণ টাওয়ার তো বেঁকা, এখানে দেখেন হাইট কম আর এখানে হাইট বেশি, তাহলে টাওয়ার তো বেঁকা, সেটা তো আসলে প্রাকৃতিক স্যার ব্যাপার। এখানে কি তাহলে টাওয়ারটা সোজা হইলো নাকি ছবিটা, ফুল ছবিটা পুরা সোজা হইলো? পুরো সোজাটা, পুরো ছবিটাই ঘুরে গেছে। তা ঘুরে যাওয়ার সাথে সাথে আচ্ছা কি দেখেন হরিজন্টাল, মানে শুধু টাওয়ারটাই সোজা হয় না, তো পুরো ছবিটাই সোজা হয়ে গেছে। স্পেসিফিক পোর্শনের উপরে এইটা অ্যাপ্লাই হয় না, এটা অ্যাপ্লাই হয় পুরো ছবির উপরে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পুরো ছবির উপরে জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। তো এখন যদি আমরা চাই যে আমরা কন্ট্রোল জেড দিয়ে তো আগের অবস্থায় যাইতে পারবো, কিন্তু না, আমি এটা আবার একটু দেখা হবে, এই অবস্থায় রাখি, রেখে হরিজন্টাল একটা রেফারেন্স নিই। হ্যাঁ, আমি এটা একটু জুম করি এটা দেখার জন্য। হরিজন্টাল রেফারেন্স করার জন্য আমরা কি করতে পারি, এই যে দেখেন ফ্রেন্ডস গুলো তো কখনো মিথ্যা কথা বলবে না তাই না, এই যে এগুলো, এগুলো সবসময় সত্য কথা বলবে, কারণ এগুলো তো ভূমির সাথে সবসময় সমান্তরাল বা এই রাস্তা, তাই না। তাহলে জি এইটারে স্যার। সোজা করি, তাহলে এইটা ধরে আমরা কাজ করি। তো আমরা ওই আবার স্ট্রেইটেন ওইটাতে দিলাম। হ্যাঁ, তো এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত আসলাম, এটা সোজা আছে। এখন দেখেন আমরা এটা জুম আউট করি, এখন ঠিক আছে, এখন ঠিক আছে না, আগের অবস্থায় ফিরে আসছে না। জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। কিবোর্ড থেকে আমরা ওই মুভ টুলটা নিয়ে নিলাম, এটা আমরা এই মাউস দিয়েও নিতে পারি অথবা কিবোর্ড থেকে ভি চেপেও ওটা নিতে পারি।
তো এই কিন্তু আমাদের ক্রপিং এর বিষয়টা ছিল। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছেন? মানে স্ট্রেটেনিং এর যে বিষয়টা, যে আমরা একটা ইমেজকে কিভাবে স্ট্রেট করতে পারি, জি স্যার। ছোট একটা প্রজেক্টের মাধ্যমে আমরা এটা দেখলাম। তো আমাদের এখানে শেষ না, আরো ফিচার আছে কিছু, হ্যাঁ। সেই ফিচারগুলো আমরা একটু যদি দেখি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা দেখতে পাচ্ছেন না? তো আমি চাচ্ছি যে এখানের এই যে জানলাটুকু শুধু এটুকু ক্রপ করব, পুরো ইমেজ নেব না। তো আমি ক্রপে ক্লিক করলাম, নন ডিস্ট্রাক্টিভলি আমি কাজ করি, এটুকু নিলাম, এটুকু নিলাম, এখান থেকে কমালাম, এখান থেকে কমালাম। কিন্তু ব্যাপারটা কি হইলো দেখেন, কারণ আমার ইমেজ তো সোজা না, কিন্তু যে ক্রপিংটা হচ্ছে সেটা তো সোজাভাবে হচ্ছে, তাই না? এই ভার্টিক্যালি সোজা থাকতেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় থাকতেছে, তাই না? আমি তো ওই জানলা অনুসারে এটাকে প্লেস করতে পারতেছি না। পারতেছি এখানে, যদি আমি এইভাবে করি এটা, দেখেন, এই যে আমি যদি এটা হ্যাঁ করি স্যার। দেন, ওটুকু কিন্তু সোজা হচ্ছে না, ওখানে কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, তাই না? যে এখানে ওই এটুকুর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। আবার যদি আমি এটুকু পুরাটা নেই, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ওয়াল কিছুটা চলে আসতেছে। উপর থেকে ঠিকই আসছে, কিন্তু ওয়াল, আমি তো ওয়াল এটুকু চাচ্ছি না, আমি চাচ্ছি জানলার এইটুকু নেব। বুঝতে পারছি বিষয়টা? জি সবাই স্যার। বুঝতে পারছি যে এই কাজটা জি তাহলে স্যার। কিভাবে করবো? হ্যাঁ, এইটাকে পার্সপেক্টিভ ক্রপ বলে। কি ক্রপ বলে? পার্সপেক্টিভ ক্রপ। সেটা কোথায় আছে? ডিলিট করে দিলাম। এই যে ক্রপ, এটারে আমরা একটু চেপে ধরি, এই যে দেখেন, পার্সপেক্টিভ ক্রপ টুল, ক্লিয়ার? সিলেক্ট করলাম। তো পার্সপেক্টিভ ক্রপ টুলে যখন সিলেক্ট করলাম, তখন এখান থেকে এই যে সিলেক্ট করতেছি, এখনো কিন্তু সে রেক্টেঙ্গেল মেনটেন করতেছে, হ্যাঁ। কিন্তু রেক্টেঙ্গেল মেনটেন করার সাথে সাথে সে কিন্তু পয়েন্ট আকার ধারণ করছে, একটা জিনিস খেয়াল করেন। আমরা পয়েন্ট প্লেস করি, আমরা যদি আমাদের দেখতে অসুবিধা, আমি জুম করে নিই একটু, বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। এটা কন্ট্রোল অল্টার আর স্পেস বার চাপ দিয়ে আমি এই জুমটা করলাম আর কি, মানে যখন যেটা দরকার। কারণ এখন যদি স্ক্রাবি জুম করি তাহলে কম বেশি হয়ে যাবে, এই জন্য স্ক্রাবি জুমে গেলাম না। এই জন্যই আমাদের মাল্টিপল সিস্টেম শিখে রাখতে হয়, যখন যেটা সুবিধা তখন সেটা দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো এখন কি পারফেক্টলি আমাদের এটা হচ্ছে? এটাকে পার্সপেক্টিভ ক্রপ বলে, হ্যাঁ। মানে আমরা এক্স্যাক্টলি ওইটা অনুসারে অ্যাডজাস্ট করতেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে, এটা তো একটু বাঁকা আছে, ছবিটা বাঁকা আছে না? বাঁকা আছে না, একটু হেলানো আছে না এদিকে, এই বাম দিকে একটু আছে, হেলানো, তাই না? বাঁ দিকে একটু বাঁকা আছে। হ্যাঁ, বাঁকা আছে। কিন্তু এটা গ্রেট ফিচার হলো কোনো বাঁকা টাকা থাকবে না, সব সোজা করে ফেলবে। হারাই গেল। আচ্ছা, নিয়ে আসি এটারে। কোনো বাঁকা আছে, সব সোজা হয়ে গেছে। বুঝতে পারছেন? গ্রেট ফিচার কিন্তু। এখন এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? এটার অ্যাপ্লিকেশনটা হলো মূলত যখন আপনারা ওই টেক্সচার নিয়ে কাজ করবেন। টেক্সচার আছে না, জানো যে আপনারা দেখেন আমাদের বেডশিট গুলো, মানে বিছানার যে চাদরগুলো, সেগুলো কিন্তু টেক্সচার, হ্যাঁ। যে একটা ইমেজ করা, সেটারে জাস্ট মাল্টিপল আকারে প্রিন্ট করা, তাই না? নাকি? তারপর আপনার টাইলস গুলো দেখেন, মাল্টিপল, একই জিনিস একটাই, কিন্তু সেটা মাল্টিপল প্রিন্ট হচ্ছে, বা মাল্টিপল কিন্তু একটার উপর একটা আমরা লাগিয়ে লাগিয়ে যাচ্ছি। তো এগুলো আসলে টেক্সচার, এগুলো টেক্সচার বলে। তো টেক্সচার করার জন্য বিভিন্ন ইমেজ থেকে স্যাম্পল নেওয়া হয়, হ্যাঁ। এবং পারফেক্টলি স্যাম্পল নেওয়ার জন্য এইভাবে আমাদের ওই এই এই পার্সপেক্টিভ যে ক্রপ আছে সেইটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি? তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম, তাই না? যে আমরা যদি আমাদের এতে স্লাইডে যাই, আমরা ইমেজ সাইজ অ্যান্ড রেজুলেশন খুব ডিটেলস দেখলাম, প্রিন্ট সহ। ক্রপিং ইমেজের যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার কিন্তু আমরা এই এক ক্লাসে কমপ্লিট করেছি, হ্যাঁ। সবাই সবাই তো বুঝতে পারছেন সবকিছু, তাই না? আমরা কিন্তু আজকে ক্লাসটা জি শেষ স্যার, বুঝতে করলাম, যে পারছি। আমাদের ক্লাসের যে কন্টেন্ট ছিল অনেক কিছু কিন্তু দেখাইছি। হুম, অনেক কিন্তু কিন্তু আমাদের আপনাদের দেখানো হয়েছে আজকে। তো যাই হোক, তো এখানে আমরা এখন আমাদের গত ক্লাসের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন পর্বে আমরা এখন চলে আসবো, হ্যাঁ।
স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো এখন আমরা আমরা মুভ টুলে জাস্ট রাখলাম, এটা সিলেকশন করে রাখলাম। তো গত ক্লাসে আমাদের ক্লাসের কন্টেন্ট ছিল কি কি? দুইটা কন্টেন্ট ছিল, মানে একটা কন্টেন্টই ছিল, নেভিগেশন ছিল, তাই না? নেভিগেশন ছিল। তো নেভিগেশনটা আমি কিছুক্ষণ আগেই দেখাইছি, তো এটার উপর এখন আর কোশ্চেন করতেছি না। নেভিগেশন বলতে হলে রোটেটটা আমি কেবল দেখালাম, এই জন্য রোটেটের উপর আর কোশ্চেন করতেছি, আমি বাকিগুলোর উপরে কোশ্চেন করবো নেভিগেশনের। হ্যাঁ, তো প্রথম কোশ্চেন থাকবে, কার কাছে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবো? আপনাদের থেকে একজন বলেন যে আমার কাছে যে করেন, স্যার করেন, কাকে জিজ্ঞেস করবো? আমাকে আচ্ছা বলেন স্যার। সৌরভ। আচ্ছা সৌরভ প্রথম এই করলো, সৌরভ কোশ্চেন আনসার করবে। আচ্ছা সৌরভ, আমরা এইটাকে 100% জুম করলাম। এখন আমি চাচ্ছি এটার এসএসসিবি কোন একটা পোর্শনে যাব, খুব দ্রুত চলে যাব, সেটা আমি যাব কিভাবে? শর্টকাট ওয়েটা কি? স্যার এটা তো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে নেভিগেটর আমি অপশন। দ্রুত অ্যাক্সেস করব, হ্যাঁ দ্রুত কাজ করব, দ্রুত যেটা যাবে সেটাই বলবেন। স্যার কিবোর্ডের থেকে এইচ প্রেস করে, আর যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিই তখনও স্যার যাওয়া যাবে। আচ্ছা আমরা কি করব, কিবোর্ড থেকে এইচ প্রেস করলাম, লেফট মাউস চেপে দিলাম, ওকে ফাইন। তাহলে এটা আমাদের চলে আসতেছে, আমরা চাচ্ছি যে এই পোর্শনটা আমরা দেখব, লেফট মাউস ক্লিক ছেড়ে দিলাম, এটাও ছেড়ে দিলাম, যেটাকে আমরা বার্ডস আই ভিউ বলে থাকি, তাই না? থ্যাংক ইউ সৌরভ, আপনি কিন্তু আসলে স্যার দেখা আমার যাচ্ছে যে এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এই যে যে হুম হুম হুম। বর্ডারটা আসতেছে আমার এখানে পুরো অনেক বড় চলে আসতেছে, আমি নির্দিষ্ট জায়গাটায় যেতে পারতেছি না স্যার। কেন? একবারে আপনারটাই স্যার যেমন ছোট আসতেছে, আপনি যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেতে পারতেছেন, কিন্তু আমারটা অনেক বড় করে আসতেছে, আমি এটা ছোট করতে পারতেছি না। এই চাপ দিলে তো এটা অটোমেটিক ছোট হয়ে যাবে, মানে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। স্যার এস দিয়ে ধরলে আমারও হয় না। এই যে ধরলে হয় না? আচ্ছা আমি তাহলে একটু কম্পিউটার অ্যাক্সেস করে আজকে দেখবো না এই সমস্যাটা। জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। তো এইটা গেল, তাহলে সৌরভ এটা প্র্যাকটিস করছে, এটা বোঝা গেল। এখন প্রশ্ন আমি কাকে করব? আপনাদের থেকে একজন বলেন। আরে কাকে করব, এত ভয় কেন? স্যার বলেন। আচ্ছা, পরিচয় মানে প্রশ্ন চাচ্ছে। তো আমরা এইটা এখন আহ, আমি ধরলাম যে কোনো একটা টুলে আছে, স্ট্যাম্পে আমি এখন সিলেক্ট করলাম। হ্যাঁ, স্ট্যাম্পের কাজ হলো ক্লোন করা, কোনো একটা জায়গাকে সে ক্লোন করবে, হ্যাঁ কপি করবে আর কি। তো সেটা ফাংশন আমি পরবর্তী ক্লাসে আমাদের সিকোয়েন্সিয়ালি আসবে, কিন্তু প্রশ্ন এটা না। প্রশ্ন হলো যে এখন আমি চাচ্ছি মানে এটাকে জুম করতে। হ্যাঁ, খুব সহজে এটাকে জুম করব, কিভাবে জুম করতে পারি? মানে আপনার কাছে মনে হয় যে এখন কোন টেকনিকটা ব্যবহার করলে আপনি খুব সহজে, মানে আমি চোখের এই অংশটুকু খুব পুরো স্ক্রিনে দেখবো আর কি, কিভাবে করতে পারি? এই চোখ নিয়ে আমি এখন কাজ করব, এটা আমার এখন জুম করতে হবে, কিভাবে করব? স্যার প্লাস দিয়ে ডান ক্লিক করলে, হুম, এখানে প্লাস ক্লিক করে বাম পাশে উপরে। আহ, বাম পাশে উপরে প্লাস, এখন তো এটা হ্যাঁ, স্ট্যাম্প ও টুলে আছে। স্যার আমি বলি, ও না না, প্রশ্ন যাকে করাইছে সে। মানে পরিচয় প্র্যাকটিস করার সময় পায় না, কারণ অফিস করে তো, এখানে সে হয়তো প্র্যাকটিস করার সময় না পায় না, এটা স্যার খুব কিছু করছিলাম। ভুলে গেছেন। আরেকবার করতে হবে, তাহলে এটা মনে থাকবে। আমি একটু বলে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখেন আমরা এটা দুইটা ভাবে করতে পারি। হ্যাঁ, যেহেতু এটা মানে ফুল স্ক্রিনে নাই, ফুল স্ক্রিন বলতে হলে 100%-এর নাই, এটা 22%-এর কিন্তু ভিউ আছে এখানে, আমরা উপরে গেলেও দেখতে পাবো যে 22% কিন্তু এটা আছে। তো এই 22% থাকা অবস্থায়, হ্যাঁ 22% থাকা অবস্থায় আমরা যদি এটাকে দ্রুত অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে চেপে ধরবো, স্ক্রাবে জুম করবো। হ্যাঁ, স্ক্রাবে জুম এই করলাম। কিন্তু এটা কারো কারো পিসিতে নাও থাকতে পারে, যেমন পরিষেবার ওই পিসিতে স্ক্রাবে জুমটা নাই, ফাংশনটা নাই, কারণ তার প্রসেসরটা
মানে ইয়েটা জেনারেশনটা পুরনো। হুম, এই কারণে স্ক্রাবিজমটা সে পাবে না। তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আপনি যে কাজটা করবেন, হুম, আপনি তো জেড ধরে ওইটা পারতেছেন না। জেড ধরলে যেটা আসবে, আমি স্ক্রাবিজমটা অফ করে দেখাচ্ছি। উনি যে ফিচারটা পাবে, আমি স্ক্রাবিজম অন করে দিলাম, অফ করে দিলাম। আমি স্ট্যাম্প তুলে আগে চলে গেলাম। উনি যে ফিচারটা পাবে সেই ফিচারটা হলো জেড চাপ দিয়ে ধরলে এরকম একটা রেক্টেঙ্গেল পাবে। এই যে আমি এখন লেফট মাউস ক্লিক করে ই করতেছি, তাহলে এই রেক্টেঙ্গেল আমি যতটুকু নেব ততটুকু স্ক্রিনের সাথে ফিট হবে। এই যে এখন আমি সুন্দর হতো, এই কারণ চোখটা একটু কালা না, কেমন জানি দেখা যাচ্ছে। এখন আমি চোখে কিন্তু প্রপারলি কাজ করতে পারবো। এটা হলো ব্রাশের স্ট্যাম্পের ইয়েটা দেখাচ্ছে। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা এটাকে জুম করতে পারি। হ্যাঁ, মানে এটা হলো দ্রুত জুম করার পদ্ধতি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় না যে আমার তো দ্রুত জুম করার দরকার নেই, আমি আস্তে আস্তে জুম করবো। এখন তো এটা জুম হচ্ছে, জুম আউট করে দিই, কন্ট্রোল মাইনাস, এটা মাইনাস করলে এটা আস্তে 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 জুম হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? তো এইভাবে কিন্তু আমরা এটাকে জুম ইন বা জুম আউট করে, কন্ট্রোল প্লাস আর মাইনাস দিয়ে জুম আউট জুম ইন করলে যে ব্যাপারটা হবে সেটা হলো সেন্টার থেকে সে সবসময় জুম হবে। হ্যাঁ, জুম ইন করতেছে একদম সেন্টার থেকে সে জুম হচ্ছে। আবার জুম আউট করলে কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপছে, এটা একটা সেন্টার থেকে জুম আউট হবে। ইমেজের সেন্টার থেকে আর কি। হ্যাঁ, এই যে স্পেস বার পার্ট চেপে ধরে আমি এটাকে লেফট মাউস ক্লিক করে ইমেজটাকে পজিশন করলাম, মানে ওই ওয়ার্কিং এরিয়াটাকে আমি অ্যাডজাস্ট করতেছি স্ক্রিনের সাথে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে জুম করতে পারি। মানে যাদের ওই স্ক্রাবের জুমটা ফাংশনটা আসলে নাই, হ্যাঁ, তারা এইভাবে ইয়ে করতে পারেন। আর যাদের স্ক্রাবের জুমটা আছে তারা তো স্ক্রাবের জুমের সাহায্যে কিন্তু এই কাজটা খুব দ্রুত করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে একটু মানে মাউস চালানোটা একটু ইয়ে রাখতে হবে আর কি। হ্যাঁ, মানে খুব ফাস্ট যেন মাউস ইয়ে না হয়। যেমন আমি এই যে এখন জেড চাপ দিলাম, জেড চাপ দিলে আস্তে ধরে আমি একটু ব্যালেন্স ইয়ে করলে কিন্তু ইমেজটা অনেক বেশি জুম হয়ে যাচ্ছে। দেখেন, পারফেক্টলি কিন্তু করতে পারলাম না। মানে আমি যা চাইনি এত জুম করবো, কিন্তু এত জুম কিন্তু হয়ে গেছে। এই জন্য ওই মাউস নাড়ানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, তাহলে এটা পারফেক্টলি হবে। এটাকে আমি জুম আউট করে ফেলি, আস্তে 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 খুব আস্তে আস্তে এটাই করতে হবে, কারণ এটা খুব দ্রুত ইয়ে হয়। হ্যাঁ, জুম হয় বা জুম আউট বা জুম ইন দুইটাই, স্ক্রাবের জুমটা খুব দ্রুত হয়। আচ্ছা, যাই হোক, এটা আমাদের গেল। এখন প্রশ্ন কাকে করব? দুজন গেল, পরে কাকে করব? বলেন স্যার। আচ্ছা, রেজানুর সাহেব আপনি। আচ্ছা, ওই আপনার এই ইয়েটা কি হয়েছে, ফটোশপ কি ডাউনলোড করছিলেন পরে যে ভার্সনটার কথা বলেছিলাম? হ্যালো, রেজানুর স্যার আপনি কি এটা ডাউনলোড করছি, ইয়ে করছি, মোটামুটি স্যার নিজে ইয়ে করেছি আর কি। মানে ইনস্টল করেছেন? অসুবিধা হয় নাই? ওইটা কি আমাদের এই ফটোশপ সিসি নিছেন তো? জি স্যার, স্যার ডাউনলোড করছি এবং ইনস্টলও করছি স্যার। আচ্ছা, ওই সিসি জি টাইপ, স্যার, সিসি ভার্সন আর কি। কিন্তু স্যার যাক কিছু যাক কিছু আমরা, ওই যে জি স্যার, 21 এবং 22। জি স্যার, আহ, আপনি যেটা, আচ্ছা, যাক ভালো হয়েছে ওইটা জি দিয়েছেন, স্যার কারণ আমরা ওইটাই। লেটেস্ট ভার্সনের কাজ কাজ কিন্তু করতেছি স্যার তো, কিছু মানে রোল এখন। আসে না স্যার, আমি আপনার ছবি তুলে পরে। আচ্ছা, আমাকে দেখেন, আমি এটা পরে এক্সেস করে ঠিক করে দেবো। আচ্ছা, যাক, আপনাকে আমি প্রশ্ন করব, যে ঠিক আছে। প্রশ্নটা ইয়ে করবো, সেটা হলো আমি মাউসে হাত দেবো না, শুধু কিবোর্ড থেকে এটাকে জুম ইন অথবা জুম আউট করব। কিভাবে করব? কিবোর্ড থেকে কোন কোন বাটন চাপতে হবে? মাউস ধরবো না, শুধু কিবোর্ড থেকে। ছবিটাকে আমরা জুম ইন করব, ধরেন এটাকে আরো স্যার জুম জুম করব। কিভাবে করবো স্যার? কন্ট্রোল জেড চাপ। না, জেড তো, জেড তো গেলই, জেড তো স্ক্রাবে জুমের জন্য। শুধু কিবোর্ড ধরবো, আমি মাউস ধরবো কন্ট্রোল। না। কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোলের সাথে কি আসবে? মাউস ধরবো না। কন্ট্রোলের সাথে মাইনাস এবং প্লাস। হ্যাঁ, মাউস করা কি কন্ট্রোলের হচ্ছে, সাথে, কন্ট্রোলের সাথে প্লাসে থাকলে প্লাস, মাইনাসে গেলে মাইনাস। হ্যাঁ, প্লাসে চাপলে এরকম জুম হবে, এবং কন্ট্রোল থেকে আমরা মাইনাসে করলে এরকম। কিন্তু সেটা হলো সবসময় সেন্টার থেকে মাইনাস জুম চাপ। হবে, মানে সব দিকে। হ্যাঁ, মাইনাস হলো জুম আউট আর প্লাস হলো জুম ইন।
ঠিক আছে, এইভাবে আমরা মাউস না ধরে জুম এটাকে জুম ইন বা জুম আউট করতে পারবো। জুম আউট করা যাই হোক, হ্যাঁ, সবাই তো প্রশ্ন দেওয়া হয়ে উত্তর আনসার করা হয়ে গেল। এখন বাকি আছে পারভেজ আর আছে জুয়েল, আপনারা দুজন আছেন। আচ্ছা, আপনাদেরকে এখন আমি প্রশ্ন করব। তো আমাদের গত ক্লাসে তো যেহেতু নেভিগেশন নিয়ে আমাদের এই ক্লাসটা ছিল, হ্যাঁ, ক্লাসটাতে মূলত আমরা এই জুম নিয়েই কিন্তু কাজ করেছি। আর কোনো ফাংশন মনে হয় ওই দিন দেখানো হয় না, দেখানো হয়েছে? না স্যার, জুমটাই বেশি দেখানো হয়েছে স্যার। হ্যাঁ, আমাদের জুমটাই বেশি দেখানো হয়েছে, জুম ছাড়া কিন্তু আমরা আর কিছু দেখাই না। দেখাইছি কি? হ্যাঁ দেখাইছি, আপনাদের মনে না থাকলেও আমার মনে আছে। সেটা হলো, স্যার দেখানো হয়েছিল হচ্ছে যে স্ক্রিন হ্যাঁ, এরিয়া আস্তে আস্তে বাড়ানো কমানোর কথা, জন্য। কোনো কথা বলা যাবে না, প্রশ্ন করবো তো এখন, উত্তর দিয়ে দিলে হবে কিভাবে? তো আপনি এখন আমাকে আনসার করবেন, পারভেজ আপনি আমাকে আনসার করবেন, হ্যাঁ, আনসার করবেন। এই যে ইমেজটা আমি চাচ্ছি যে কমপ্লিটলি উইন্ডোর সাথে ফিট করব। কিভাবে করব? কি কমান্ড দেবো? কমপ্লিটলি আমি উইন্ডোর মধ্যে এটা দেখব, মানে ফিট স্ক্রিন। কিবোর্ড থেকে কাজটা করব, কি প্রেস করতে হবে? জি স্যার, এই উপরে মেনু বারে সেফটি সিন আছে হ্যাঁ, স্যার। আরে এটা আমি তো click এত দূর করতে যাব হবে। না, আমরা তো এত দূর যাব না। ফিট স্ক্রিন আসলে তো এটা Menu bar অটোমেটিক এর ফিট হয়ে নিচে যাবে, সেটা তাই- তো আমরা এটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব, কারণ আমি তো এখন ওই টুলে নাই, আমি এখন আছি মুভ টুলে। আমি এটা জুম করে দিলাম। আমি এখন ইয়েতে আছি, মুভ টুলে আছি, কিন্তু আমি ওইটা করব, ক্লিক করব। কিভাবে করব? ভুলে গেছেন? বলে দেই, স্যার। এগুলো শোনেন, আমি বলি ফটোশপটা অনেক সহজ, কিন্তু এটার ভিতরে এত কমান্ড, হাজার কমান্ড মনে থাকবে না। এই জন্য যেটা করবেন, সবসময় লিখে রাখার চেষ্টা করেন। জি স্যার। কমান্ডগুলো লিখে রাখবেন, তাহলে দেখবেন মনে থাকবে। হ্যাঁ, সবাইকে আমি বলে দিলাম, কমান্ডগুলো লিখে রাখবেন, তাহলে এটা আর ভুলবেন না। নাহলে কিন্তু দেখা যাবে, মানে কিছুদিন প্র্যাকটিস না করলে এটা ভুলে যাবেন, বাট আবার যদি খাতাটা দেখেন তাহলে অটোমেটিক মনে পড়বে। কারণ এটা একটা খালি কমান্ডগুলো, হ্যাঁ, ওগুলো দেখলে। আর যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে ভিডিও তো আছে, সেখান থেকে আপনারা আবার একটু দেখে নিলেন যে আসলে এটা কীভাবে করা যায় বিস্তারিতভাবে। তো এখন এটা আমরা করবো কীভাবে? জাস্ট কন্ট্রোল 0, তাহলে কিন্তু এটা স্ক্রিন ফিট হয়ে গেল। আর যদি আমরা চাই এটা 100% জুম করব, মানে ইমেজের সাইজ অনুসারে এটা জুম হবে। জিরো স্যার, ইমেজের যে সাইজ, ফিট স্ক্যান হ্যাঁ, হবে। এটা Ctrl 0 হলো ফিট স্ক্রিন। আর পুরো ইয়েটা দেখাইতে হলে আমাদের কি করতে হবে? Ctrl 1, 100% ভিউ হবে। Ctrl 1, হ্যাঁ, 100% ভিউ হলো। আবার Ctrl 0 দিলে এটা ফিট স্ক্রিন হয়ে গেল। বুঝতে পারছি বিষয়টা? তাহলে Ctrl 1 হলো 100% ভিউ করতেছে, এবং সেই পার্সেন্টেজটা আমরা এই যে লেফট সাইডে কর্নারে দেখতে পাবো। হ্যাঁ, এই যে 22.69%, অথবা এটা 22.7%। হ্যাঁ, এটা দেখাচ্ছে 69 মানে তো অলমোস্ট 7, এই জন্য এটা 22.7% দেখাচ্ছে আর কি। এই আপনার এই ছবির নামের পাশে দেখাচ্ছে কত পার্সেন্ট ভিউ হচ্ছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের পরের ক্লাসে আবার পরশুদিন ঠিক এই সময়, পরশুদিন কত তারিখ পরে? 12 তারিখ, 10, 11, 12, হ্যাঁ, পরশুদিন 12 তারিখ। আমরা 12 তারিখ ঠিক একই সময় 10টার সময় আমরা ক্লাসে উপস্থিত থাকবো। হ্যাঁ, সবাই। ক্লাসে উপস্থিত থাকার আগে সবাই প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবো। হ্যাঁ, যে প্রশ্ন হবে, প্রশ্ন যেন উত্তর দিতে পারি, এই আর কি। আর এই জন্য ভিডিওটা দেখবেন, দেখলেও এটা থেকে আপনি আনসার দিতে পারবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি তাহলে ক্লাস এখানে শেষ করছি। এখানে কিছু বলবেন? আচ্ছা, শুভরাত্রি। হ্যাঁ, সবাই ভালো থাকেন। ওকে, শুভরাত্রি।